বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার এলএস কি নোটস অফ HCLN এই পিডিএফ বইটি দেখতে পাচ্ছেন। আমি এই লেখাটির উপর টাচ করলাম। টাচ করার পর ইন্ডেক্স অফ এলএস কি নোট চলে আসলো। আমরা আজকে 11 নম্বর রেমেডি এলুমিনা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। এলুমিনার উপরে আমি টাচ করলাম, এলুমিনা রেমেডিটি চলে আসলো। আর আপনারা মোবাইলে এটিকে আপনারা একটু ল্যান্ডস্কেপ করে নিতে পারেন। ল্যান্ডস্কেপ করে নিলে আপনাদের একটু দেখতে ভালো লাগবে, বড় বড় লাগবে। এলুমিনা রেমেডিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটার সংক্ষিপ্ত নাম এলুম বা ALUM। কমন নেম পিওর ক্লে, পিওর ক্লে। আর সায়েন্টিফিক নেম Al2O3। এখানে নরেন্দ্রনাথ স্যারের 4 কথাকে আপনারা জানেন, প্রথমেই রেখেছি। নরেন্দ্রনাথ স্যারের এলুমিনার ব্যাপারে প্রথম কথা হলো স্মৃতি ভ্রংশ ও পক্ষাঘাত। স্মৃতি ভ্রংশ ও পক্ষাঘাত সদৃশ দুর্বলতা। তাহলে দুর্বলতাটা কেমন, কিসের সদৃশ্য? স্মৃতি বংশ এবং পক্ষাঘাতের মতো তার একটা দুর্বলতা। প্যারালাইসিস হলে যেমন দুর্বল, শরীর যেমন অসাড় হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তেমন একটা দুর্বলতা। এবং স্মৃতি বংশ রয়েছে, তার স্মৃতিশক্তি যে লোপ পেয়েছে বা নষ্ট হয়ে গিয়েছে স্মৃতিশক্তি, এরকম স্মৃতি বংশ। দ্বিতীয় কথা, মলমূত্র ত্যাগে কষ্ট। তাহলে মল এবং মূত্র এই দুটোই ত্যাগ করতে গেলে তার কষ্ট হয়। মল এবং মূত্র এই দুটাই ত্যাগ করতে গেলে, মানে এগুলো আমরা যেটা মলমূত্র ত্যাগ করি টয়লেটে গিয়ে, সেটা করতে গিয়ে তার কষ্ট হয়। শীতার্ততা ও শুষ্কতা তৃতীয় কথা। তাহলে সে শীতকাতর এবং তার একটা শুষ্কতা রয়েছে। আলু সহ্য হয় না। এই আলু কিন্তু পটেটো, গোল আলু, সেই লাইট আলু না। সেই আলুর বাংলা বানান হলো সরায়া ল একার আকার আলু, আর এটা লরসুকার লু। আলু মানে পটেটো। পটেটো তার সহ্য হয় না, আলু খেতে পারে না, আলু খেলে সমস্যা হয়। আমরা নরেন্দ্রনাথ স্যারের 4 কথা দেখলাম। এখন আমরা মডালিটিতে চলে যাচ্ছি, এলএস কি নোটের মডালিটিতে। মডালিটিতে অ্যাগ্রাভেশনে রয়েছে ইন কোল্ড এয়ার ডিউরিং উইন্টার while sitting, from eating potatoes, after eating soups on alternate days, at new and full moon। তাহলে তার কিসে কিসে অ্যাগ্রাভেশন হয়? ইন কোল্ড এয়ার, ঠান্ডা বাতাসে। ডিউরিং উইন্টার, শীতকালে। উইন্টার মানে শীতকাল, ডিউরিং মানে মুহূর্তে, সেই মুহূর্তে মানে শীতকালের মুহূর্তে, শীতকালের ভিতরে, শীতকালে। হোয়াইল সিটিং মানে যখন সে বসে থাকে তখন অ্যাগ্রাভেশন হয়। তাহলে ঠান্ডা বাতাসেও অ্যাগ্রাভেশন হয়, শীতকালে অ্যাগ্রাভেশন হয়, বসে থাকলে অ্যাগ্রাভেশন হয়। ফ্রম ইটিং পটেটোস, আলু খেলে অ্যাগ্রাভেশন হয়, পটেটো খেলে। আফটার ইটিং স্যুপ, স্যুপ খেলে। স্যুপ মানে যে তরল করে খাবার, স্যুপ করা হয়, স্যুপ খেলে তার অ্যাগ্রাভেশন হয়। অন অল্টারনেট ডেজ, একদিন পর পর, একদিন অন্তর একদিন, একদিন পর পর, একদিন গ্যাপ দিয়ে দিয়ে তার সমস্যাগুলো দেখাতে। আজকে সমস্যা হলো, একদিন গ্যাপ, আবার পরের দিন সমস্যা, আবার একদিন বাদ, আবার একদিন সমস্যা। হ্যাঁ, অল্টারনেট ডেজ, একদিন পর পর সমস্যাগুলো দেখাতে। আর কখন? এট নিউ অ্যান্ড ফুল মুন, পূর্ণিমা এবং অমাবস্যায়। নিউ মুন মানে পূর্ণিমা, ফুল মুন মানে অমাবস্যা। নিউ অ্যান্ড ফুল মুন, পূর্ণিমা এবং অমাবস্যায় তার অ্যাগ্রাভেশন দেখাতে, রোগ লক্ষণ বেড়ে যায়। তাহলে আমরা এখানে কি দেখলাম? ঠান্ডা বাতাসে, শীতকালে, বসে থাকলে, আলু খেলে, স্যুপ খেলে, একদিন পর পর, পূর্ণিমা এবং অমাবস্যায় তার এগুলো অ্যাগ্রাভেশন দেখলাম। এমুলারেশনটা কি তাহলে? মিল্ড সামার ওয়েদার, মৃদু গ্রীষ্মের আবহাওয়া। গ্রীষ্মের সেই যে আবহাওয়া, যেটা পরে প্রখর উত্তাপ, সেটা না। মৃদু যেটা মানে, যেটা মানে এত গরম না, মৃদু গ্রীষ্মের আবহাওয়ায়, মিল্ড সামার ওয়েদার। ফ্রম ওয়ার্ম ড্রিঙ্ক, গরম পানীয় খেলে তার উপশম হয়। মৃদু গ্রীষ্মের আবহাওয়ায় উপশম হয়, এমুলারেশন হয়। ফ্রম ওয়ার্ম ড্রিঙ্ক, ওয়ার্ম মানে উষ্ণ, ড্রিঙ্ক পান করা, তাহলে উষ্ণ পানীয় পান করলে, গরম পানীয়। এখানে গরম না হয়ে উষ্ণ হলে ভালো হতো, গরম দিয়ে অনেক সময় হটও বোঝায়। তো ওয়ার্ম মানে উষ্ণ।
আর হোয়াইল ইটিং খাওয়ার সময় তার এমুলারেশন হয়, খাওয়ার সময়, এটা সুরিনামেও রয়েছে, খাওয়ার সময় এমুলারেশন হয় হোয়াইল ইটিং। আর ইন ওয়েট ওয়েদার ভেজা আবহাওয়ায় তার উপশম হয়, কিন্তু ইন কোল্ড ইয়ারে তার কিন্তু ঠান্ডা বাতাসে অ্যাগ্রাভেশন হয়, কিন্তু ভেজা আবহাওয়ায় উপশম হয়। তো এটা কোষ্টিগামেও রয়েছে ভেজা আবহাওয়ায় উপশম। তো এখানে আমাদের ডাক্তার আমিনুল ইসলাম শফিক স্যার মহোদয়কে আহ্বান করব, অনুরোধ করব স্যার, যে এখানে কথাটার একটু আমার কাছে একটু সাংঘর্ষিক মনে হচ্ছে যে কোল্ড ওয়েদারে অ্যাগ্রাভেশন হয়, আবার ওয়েট ওয়েদারে এমুলারেশন হয়। এখানে কোল্ড ওয়েদার ঠান্ডা বাতাস এবং ওয়েট ওয়েদার ভেজা আবহাওয়া। আচ্ছা, এখন কোল্ড বলতে সে শীতকালীন বোঝাচ্ছে, আর ভেজা আবহাওয়া বলতে এই যে বর্ষাকালে যদি ভেজা স্যাঁতসেঁতে আবহাওয়া, এই আবহাওয়াটা বোঝাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমরা এখানে আর কোনো পার্থক্য করতে বলা হয়নি, আমরা তাহলে কনস্টিটিউশনে চলে যাচ্ছি। আমরা এলুমিনা রেমেডিটি এসসি এলেন স্যারের এলেন স্কিনুট থেকে পড়ছি। এলুমিনা এর কনস্টিটিউশন অ্যান্ড অ্যাপিয়ারেন্সটা কেমন হবে, আমরা এখন কনস্টিটিউশন অ্যান্ড অ্যাপিয়ারেন্স পড়ব। অ্যাডাপ্টেড টু পারসন হু সাফার ফ্রম ক্রনিক ডিজিজেস, দি একুনাইট অফ ক্রনিক ডিজিজ। তাহলে এই যে এটা কাদের জন্য অ্যাডাপ্টেড, কাদের জন্য উপযোগী? অ্যাডাপ্টেড টু পারসন হো সাফার ফ্রম ক্রনিক ডিজিজ, যারা চিররোগে ভুগে, ক্রনিক ডিজিজে ভুগে, তাদের জন্য এটা উপযোগী। দি একুনাইট অফ ক্রনিক ডিজিজ, এই এলুমিনাকে বলা হয় ক্রনিক ডিজিজের একুনাইট। একুনাইট যেমন তরুণ ক্ষেত্রে খুব কাজে লাগে, তরুণ যে কোনো আকস্মিকভাবে ভীষণভাবে আক্রমণ করলে, সেই রকম এটা হলো ক্রনিকের ক্ষেত্রে, এটা হলো একুনাইটের মতো। দি একুনাইট অফ ক্রনিক ডিজিজ, এটা একুনাইট যেমন তরুণ ক্ষেত্রে একুনাইট যেরকম, এলুমিনা ক্রনিকের ক্ষেত্রে সেরকম। এই জন্য দি একুনাইট অফ ক্রনিক ডিজিজ বলা হয়েছে, যে এলুমিনা হলো একুনাইটের মতো ক্রনিক ডিজিজের ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিররোগের ক্ষেত্রে। তো আমরা দেখলাম যারা চিররোগে ভোগে এবং একুনাইটের যেরকম একুইটের ক্ষেত্রে ব্যবহৃত হয়, চিররোগের ক্ষেত্রে এলুমিনা। তো কনস্টিটিউশনস ডিফিশিয়েন্ট ইন অ্যানিম্যাল হিট, এখানে অ্যানিম্যাল হিট দ্বারা ভাইটাল হিট, যেটা ল্যাক অফ ভাইটাল হিট, যেটা আমাদের রেপার্টরিতে যে রুব্রিক রয়েছে, যে জেনারেল হিট সেন্সেশন, না জেনারেল হিট ল্যাক অফ ভাইটাল হিট, জেনারেল হিট ল্যাক অফ ভাইটাল হিট। তো এখানে কনস্টিটিউশন ডিফিসিয়েন্ট ইন অ্যানিম্যাল হিট, জৈব উত্তাপের অভাবযুক্ত ধাতুর ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। মানে যাদের ভাইটাল হিট কম, শারীরিক যে একটা জৈব উত্তাপ, মানুষের স্বাভাবিক একটা শরীরের উত্তাপ থাকে, এটার অভাব থাকে, এরকম ধাতুর ব্যক্তিদের জন্য, এরকম কনস্টিটিউশনের ব্যক্তিদের জন্য এটা উপযোগী, যাদের অ্যানিম্যাল হিট যেটা থাকে, স্বাভাবিক একটা জৈব উত্তাপ, সেটা যাদের অভাব রয়েছে, ডিফিসিয়েন্ট রয়েছে, এই ধরনের ধাতুর ব্যক্তিদের জন্য এটা প্রযোজ্য। জৈব উত্তাপের অভাব যাদের, এটা ক্যালকেরিয়া কার্ভ এবং সাইলেশিয়াতে রয়েছে। স্পেয়ার ড্রাই দিন সাবজেক্টস ডার্ক কমপ্লেকশন, তাহলে রুগা পাতলা শুকিয়ে, যেটা নরেন্দ্রনাথ স্যার বলেছেন যে শুষ্ক, নরেন্দ্রনাথ স্যার দেখেন বলছে যে শীতার্ততা ও শুষ্কতা, শুষ্কতা। তাহলে এখানে আমরা শুষ্কতার ক্ষেত্রে দেখতেছি যে সে স্পেয়ার ড্রাই শুকিয়ে গেছে, দিন পাতলা, দিন সাবজেক্ট ডার্ক কমপ্লেকশন, তাহলে রুগা পাতলা শুকিয়ে গেছে ময়লা রংযুক্ত ব্যক্তিদের, ডার্ক কমপ্লেকশন মানে যারা একটু মানে তারা উজ্জ্বল না আর কি, ডার্ক মানে একটু কালো বর্ণের লোক, ডার্ক কমপ্লেকশন, এবং তারা রুগা পাতলা শুকিয়ে গেছে এবং যে চেহারাটা একটু তাদের কালো বর্ণের, এরকম ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য। রুগা পাতলা শুকিয়ে গেছে যারা একটু কালো বর্ণের ব্যক্তি, তাদের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে রুগা পাতলা থাকবে, শরীরটা হ্যাংলা পাতলা থাকবে এবং চেহারাটা তাদের বেশি উজ্জ্বল থাকবে না। মেন্টাল, এখানে একটু পার্থক্য করতে পারেন স্যার, যে কনস্টিটিউশন ডিফিসিয়েন্ট ইন অ্যানিম্যাল হিট, যেটা কথাটা যে তাদের জৈব উত্তাপের অভাবযুক্ত ধাতুর ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য, যেটা ক্যালকেরিয়া কার্ভ এবং সাইলেশিয়ার সাথে পার্থক্য করতে বলা হয়েছে। আমি আমাদের ডাক্তার আমিনুল ইসলাম শফিক স্যারকে আহ্বান করছি, এখানে একটু পার্থক্য করবেন স্যার। জি স্যার। দেখুন, ক্যালকেরিয়া কার্ভ আমরা জানি
ক্যালকেরিয়া কার্ভে পেশেন্ট আমরা দেখতে কি দেখব? মাথা বড়, পেট বড় এবং থলথলে দেহের অধিকারী, ঠিক আছে, এবং খড়ি মাটির মতো সাদাটে চেহারা এরকম। আর এদের বিভিন্ন রকম কারণে অসুখ হয়। এরাও শীতকাতর। এরা হচ্ছে প্রচন্ড পরিমাণ ডিম পছন্দ করে। রাত্রিতে এদের হচ্ছে প্রচুর ঘাম হয়, বিশেষ করে মাথার ঘামটা প্রচুর হয়, ঠিক আছে। এটা সালফারে যেমন প্রচন্ড পরিমাণ জ্বালা থাকে, এদের তেমন শীতলতা থাকে, ঠিক আছে। এদের শীতলতা থাকে, দেহটা শীতল থাকে, ঠিক আছে। এরকম হলো অবস্থা। অতি দুর্বল, মানে কতটা দুর্বল দেখেন, সে কোথাও দূরে একটু হাঁটতে হবে, ও বেশি সময় হাঁটতে পারবে না। সিঁড়ি দিয়ে উপরে উঠবে, সেক্ষেত্রে তার অক্ষমতা, হ্যাঁ। তো এইরকম দুর্বলতা হচ্ছে আমাদের হচ্ছে ইয়েতে থাকবে, ক্যালক্রিয়া কার্ভে থাকবে। তার যে জৈব যে উত্তাপ, যে জীবনী যে শক্তি, সেই জীবনী শক্তিটা অত্যন্ত দুর্বলময়। অল্পতেই তার ঠান্ডা লাগবে, সর্দি লাগবে, রোগ প্রতিরোধ ক্ষমতা তার নাই বললে চলে, এরকম কন্ডিশন, ঠিক আছে। এটা হলো অবস্থা। আর সাইলেসিয়ার পেশেন্ট গুলো আমরা যদি দেখি, সাইলেসিয়ার পেশেন্ট হচ্ছে প্রচন্ড পরিমাণ শীতকাতর। এদের হাতের পায়ের তালুতে ঘাম থাকে, ঠিক আছে। তবে এরা শারীরিকভাবে দুর্বল হলেও কখনো বুঝতে দেয় না। এরা হচ্ছে স্ট্রং মনের মানুষ হয়। কেমন? সাইলেসিয়া হচ্ছে বালি থেকে তৈরি। বালি যেমন বালির তৈরি জিনিস, সে ভেঙে যাবে তথাপি মস্কাবে না। ওর সিদ্ধান্ত, ও যেটা নিবে ওইটাই। এইরকম ব্যাপারগুলো থাকে। সেই সাথে যদি তার যদি শারীরিক যদি দুর্বলতা যদি থাকে, অনেক সময় পায়ের ঘাম বসে যদি কখনো যদি অসুস্থতা দেখা যদি দেয়, তাহলে সাইলেসিয়া খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। পায়ের ঘাম বসে যখনই অসুস্থতা দেখা দিবে, তখন তার এই জৈবিক উত্তাপের ব্যাপারটা অভাব হয়ে যাবে, হ্যাঁ। তো অনেক বেশি দুর্বল হয়ে গায়ে তাপমাত্রা গুলো দেখা যাচ্ছে যে কম হয়ে যাবে, তখন দেখা যাচ্ছে গাটা শীতল দেখা যাবে। এরকম দুর্বলতার ক্ষেত্রে আমরা সাইলেসিয়ার পেশেন্ট মানে মেডিসিনটা ব্যবহার করতে পারবো। তারপরে স্যার অন্য কোনো মেডিসিন থাকলে একটু বলুন। ধন্যবাদ স্যার। আমরা এখানে যে কনস্টিটিউশন ডিফিসিয়েন্ট ইন অ্যানিম্যাল হিট, যেটা জৈব উত্তাপের অভাবযুক্ত ধাতুর ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য, এখানে অ্যালুমিনার সাথে ক্যালকেরিয়া কার্ভ এবং সাইলেসিয়ার পার্থক্য দেখলাম। আমরা অ্যালুমিনা রেমেডিটি এনএস কিনোট থেকে পড়ছি। অ্যালুমিনার মেন্টাল সিমটম পড়বো এখন। তাহলে তার মেন্টাল সিমটমে আমরা দেখতে পাচ্ছি মাইল্ড চিরফুল ডিসপোজিশন, হাইপোকন্ড্রিয়াক্স। তাহলে হচ্ছে মাইল্ড মানে মানসিকভাবে যারা প্রফুল্ল, চিরফুল ডিসপোজিশন, আবার যারা বিষণ্ণ প্রকৃতি, দুটাই। মানসিকভাবে যারা প্রফুল্ল স্বভাবের, শান্ত স্বভাবের, মাইল্ড চিরফুল ডিসপোজিশন, আবার হাইপোকন্ড্রিয়াক্স, আবার যারা বিষণ্ণ প্রকৃতি, দুটাই থাকে, প্রফুল্ল থাকে, বিষণ্ণ থাকে। আর টাইম passes too slowly, an hour seems half a day। টাইম passes too slowly, তাদের টাইমটা যে পাস হয়, এটা too slowly, খুব ধীরে ধীরে তাদের টাইমটা পাস হয়। টাইমটা যে অতিবাহিত হয়, সময়টা অতিবাহিত হয়, তাদের কাছে মনে হয় যে সময়টা খুব ধীরে ধীরে যাচ্ছে। কেমন? তাহলে একটা উদাহরণ দিয়েছেন স্যার, an hour seems half a day। 1 ঘন্টাকে তাদের সিমস মানে মনে হয়, হাফ এ ডে মানে অর্ধেক দিন, অর্ধেক দিন মনে হয়। অর্ধেক দিন এখানে আমরা স্যার এখানে ব্যাখ্যা করবেন, সেটা যে আমাদের যে দিনের যে 12 ঘন্টা, সেটার অর্ধেক 6 ঘন্টা, বা 24 আওয়ারের অর্ধেক 12 ঘন্টা, এটা 1 ঘন্টাকে মনে হয় তার অর্ধেক দিন। তাহলে এখানে 6 ঘন্টায় ধরে নেওয়া যায় যে দিনের বেলা ডে। ডে মানে নাইট থাকলে তো 24 আওয়ার থাকলে আমরা 24 ঘন্টা বলতে, যেহেতু ডে টাইম মানে দিনের বেলা, নাইট মানে রাত, তাহলে দিনের যে 12 ঘন্টা দিন, সেখানে 6 ঘন্টা। তাহলে 1 ঘন্টাকে মনে হয় 6 ঘন্টার সমান। এত ধীরে ধীরে তার সময়গুলো কাটে, সময়টা এত তার কাছে মনে হয় খুব ধীরে ধীরে যাচ্ছে। টাইম passes too slowly, তার টাইমগুলো পাস হয় একবারে ধীরে ধীরে, তার কাছে মনে হয় টাইম, সময়টা খুব ধীরে ধীরে যাচ্ছে। 1 ঘন্টাকে মনে হয় তার কাছে 6 ঘন্টা। এরকম লোক আমরা দেখি যে আমরা যদি
যে আরে ভাই তোমার জন্য আমি দাঁড়িয়ে রয়েছি কয়েক ঘন্টা যাবত, অথচ কিন্তু বেশি সময় হয়নি, সে যা বলছে এত সময় হয়নি, বলছে কয়েক ঘন্টা যাবত দাঁড়িয়ে রয়েছি। তো তার কাছে এরকম মনে হয়, অনেকের কাছে এরকম। তো এটাই বলছেন যে 1 ঘন্টাকে মনে হয় অর্ধেক দিন, মানে আমরা বলতে পারি 6 ঘন্টা। টাইমটা তার এত ধীরে ধীরে কাটে, সময়টা টাইম পাসেস সো স্লোলি। তো এটা এখানে আমরা যেগুলো পড়লাম, এখানে শুধু যে মডালিটিতে শুধু সেকেন্ড গ্রেড সিমটম ছিল যে আলু খেলে তার অ্যাগ্রাভেশন হয় এবং পূর্ণিমা ও অমাবস্যা অ্যাগ্রাভেশন হয়, অ্যাগ্রাভেশনে ছিল। আর এমেলোরেশনে ছিল হোয়াইল ইটিং, খাওয়ার সময় তার উপশম হয়, যেটা সুরিনামেও রয়েছে, খাওয়ার সময় উপশম হয়। আর সুরিনামের কথা তো আমরা কয়েকদিন যাবতীয় পড়ছি, স্যার যেটা বলছেন সুরিনামের শরীর গোসল করলেও গন্ধ যায় না, শীতকাতর, হ্যাঁ, নোংরা খুব, তার গোসলে অনীহা, এগুলো আমরা দেখেছি। তো আমরা মেন্টাল সিমটমটাও দেখলাম যে এখানে 1 ঘন্টাকে মনে হয় অর্ধেক দিন। এটা ক্যানাবিস ইন্ডিকার সাথে এটাকে পার্থক্য করতে বলা হয়েছে, যে ক্যানাবিস ইন্ডিকারও মনে হয় 1 ঘন্টাকে 6 ঘন্টার মতো, মানে অর্ধেক দিনের মতো মনে হয়, তারও সময়টা খুব ধীরে ধীরে কাটে। তো এখানে আমাদের আমি ইসলাম শফিক স্যারকে অনুরোধ করছি, স্যার এখানে ক্যানাবিস ইন্ডিকার সাথে এলোমিনার যে কিনুট যে ডিফারেন্সটা রয়েছে, শুধু এটুকু করার জন্য, বিস্তারিত করতে গেলে তো আমরা সময় কুলাইতে পারি না, জাস্ট যেটুকু দিয়ে আমরা পার্থক্যটা বুঝতে পারবো। স্যারকে অনুরোধ করছি ডিফারেন্সটা আলোচনা করার জন্য। জি স্যার, ধন্যবাদ স্যার। স্যার দেখুন, এখানে ব্যাপারটা হচ্ছে তার সময়টা খুব ধীরে কাটে, একটা মুহূর্তকে সে এক যুগও ভাবতে পারে। ক্যানাবিস ইন্ডিকার এইরকম ধীর গতিতে সময় কাটে, ঠিক আছে? কি মনে করে? এক মুহূর্তকে সে এক যুগ ভাবে, ঠিক আছে? আবার দেখুন, গুরুত্বপূর্ণ একটু কিছু লক্ষণগুলো বলি। সে সব জিনিস ভুলে যায়, লিখতে আরম্ভ করে কিন্তু লেখা শেষ করে উঠতে পারে না, তার স্মৃতিশক্তির এরকম বিভ্রাট ঘটে। হ্যাঁ, তার মাথায় সর্বদা নানা চিন্তা, নানা ঘটনা, মানে ভিড় বেঁধে থাকে। এই অনেক ঘটনার মধ্যে অনেক কিছুই সে ভুলে যায়, কোনো কিছু স্টার্ট করলে সেটা শেষ করতে পারে না। সর্বদাই সে ভয় পায় যে সে পাগল হয়ে যাবে, এরকম তার মাথার মধ্যে একটা ভয় থাকে। এর ভয়টা হলো কি? পাগল হয়ে যাওয়ার ভয়। খুব কথা বলে এবং খুব আনন্দ প্রিয়, কিন্তু সর্বদাই একটা না একটা ফন্দি আটে। একটা কাজ শেষ হলে দেখা যাচ্ছে আর একটা কি করা যাবে এসব নিয়ে ব্যস্ত। মানে তার মস্তিষ্ক কখনো স্থির থাকে না। অতি তুচ্ছ কথাতেও সে অসভ্যের মতো আচরণ করে। তার আচরণটা অসভ্যের মতো আচরণ হবে এবং অসভ্যের মতো সে হেসে ফেলে। মাথার একটা মজার একটা লক্ষণ যদি বলি, মাথার খুলিটা মনে করছে খুলছে আবার বন্ধ হচ্ছে, এরকম ব্যাপারটা, ঠিক আছে? সে মনে করে এটা অনিচ্ছায় তার মাথাটা এরকম ক্ষেত্রে কাঁপতে থাকে। তাহলে ব্যাপারগুলো একটু দেখুন। এখানে যে বলা হচ্ছিল তার সময়ের ব্যাপারটা, সময়টা আপনার হচ্ছে এর হচ্ছে অ্যালুমিনিয়ার চাইতে আরো ধীর গতিতে সময়টা যায়। একটা মুহূর্তকে সে এক যুগ মনে করে, এত সময় পার হয়ে যাচ্ছে, এই কাজ শেষই হলো না। রাস্তা দিয়ে যখন হাঁটতেছে, কি ব্যাপারে এত হাঁটলাম তাও রাস্তায় শেষ হচ্ছে না, এরকম ব্যাপারগুলো থাকবে। তবে এর একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, স্ত্রী সঙ্গমের পরবর্তীতে এদের হচ্ছে পৃষ্ঠদেশে ব্যথা থাকে এবং নারীর গতি সেই ক্ষেত্রে একটু ধীর গতিতে থাকে। আর একটা লক্ষণ হচ্ছে এরা হচ্ছে অনেক সময় ঘাড়টা হচ্ছে সামনের দিকে হচ্ছে নুয়ে থাকে, ঠিক আছে? এই ছোট বাচ্চারা ওই রাত্রিতে ঘুমের ঘরে দাঁত পর পর করে, আমরা যেটা সিনাতে পড়েছিলাম, এরকম ব্যাপারগুলো থাকে। তাহলে এরা হচ্ছে মূলত এইরকম তার স্মৃতি বিভ্রতের পাশাপাশি হচ্ছে একটা মুহূর্তকে তার এক যুগ মনে হয়, এরকম মনে, অর্থাৎ সময় তার সহসায় কাটতে চায় না, তার স্মৃতি ভংসতা আছে। কোনো কিছু লিখতে গেলে সে সহসায় লেখা শেষ করতে পারে না, ভুলে যায়। তার মাথার মধ্যে একটার পর একটা ঘটনা পর্যায়ক্রমে মনে যে থাকেই আর কি, একটা শেষ হলো আর একটা নিয়ে সে ব্যস্ত, তার মস্তিষ্ক কখনো স্থির না। এরকম লক্ষণ ভেদে আমরা যখন দেখবো তখন আমরা ক্যানাবিস ইন্ডিকার কথা মনে রাখবো। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। ক্যানাবিস ইন্ডিকা সম্পর্কে আমরা আমাদের ইসলাম শফিক স্যারের কাছ থেকে শুনলাম। আমরা ফিজিক্যাল জেনারেলে চলে যাচ্ছি।
আমরা এলুমিনার রেমেডিটি এসি এলেন স্যার এলেন স্কিনুর থেকে পড়ছিলাম। এলুমিনার ফিজিক্যাল জেনারেলটা পড়ছি। শারীরিক সাধারণ লক্ষণ, অ্যাবনর্মাল অ্যাপেটাইট, তাহলে তার ক্ষুধাটা কেমন ক্ষুধা? অ্যাবনর্মাল ক্ষুধা, নর্মাল না। ক্ষুধা স্বাভাবিক একটা মানুষের ক্ষুধা থাকে, কিন্তু তার ক্ষুধাটা কিন্তু অস্বাভাবিক ক্ষুধা, অ্যাবনর্মাল অ্যাপেটাইট। ক্রেভিং ফর স্টার্চ, ক্রেভিং ফর স্টার্চ মানে সে এই যে শ্বেতসার খেতে চায়, চক খেতে চায়, খড়িমাটি, চারকুল, কয়লা খেতে চায়, তাহলে তার অ্যাবনর্মাল একটা ক্ষুধা রয়েছে, অস্বাভাবিক ক্ষুধা। এবং সে কি খেতে চায়? ক্রেভিং কিসের জন্য? স্টার্চ, শ্বেতসার, খড়িমাটি, চক যেটা, এবং চারকুল, কয়লা, ক্লোভস, লবঙ্গ, এবং টি গ্রাউন্ডস, চায়ের গুঁড়া, চায়ের গুঁড়া, কফি বা চায়ের গুঁড়া, এবং অ্যাসিডস অ্যান্ড ইনডাইজেস্টেবল থিংস, অম্ল ও অপাচ্য দ্রব্য। অ্যাসিড জাতীয় যেগুলো শরীরের ভিতরে অ্যাসিড তৈরিগুলো, অ্যাসিড জাতীয় খাবার, এবং অপাচ্য দ্রব্য মানে যেগুলো ডাইজেস্ট হবে না, ইনডাইজেস্টেবল। তাহলে ডাইজেস্টেবলের বিপরীত শব্দ এটা, ইনডাইজেস্টেবল, যেগুলো ডাইজেস্ট হবে না সেসব খাবার খাওয়ার প্রতি তার একটা ক্রেভিং মানে আকাঙ্ক্ষা, ভীষণ আকাঙ্ক্ষা, ক্রেভিং তার। আর অস্বাভাবিক ক্ষুধা তো স্যার প্রথম বললেন, তার ক্রেভিং এর কথা বলেন, এগুলোর প্রতি তার একটা ভীষণ আগ্রহ, এগুলো খাওয়ার প্রতি। এই যে যেগুলো অখাদ্য, যেগুলো হজম হয় না, এগুলো খাওয়ার প্রতি তার একটা আকাঙ্ক্ষা। আর এখানেও স্যার ফিজিক্যাল জেনারেলি সেই যে পটেটোস ডিজেগ্রি, এবং সে আলু খেতে চায় না, পটেটো ডিজেগ্রি, আলু খেতে অনীহা। এখানে স্যার এটা মডালিটিতেও স্যার বলেছেন, আমাদের নরেন্দ্রনাথ স্যারও বলেছেন 4 নম্বর কথায় আলু সহ্য হয় না। নরেন্দ্রনাথ স্যার 4 নম্বর কথায় বলেছেন যে আলু সহ্য হয় না। আবার এখানে এলেন স্যারও বলেছেন ফ্রম ইটিং পটেটোস, অ্যাগ্রাভেশনে, মডালিটির অ্যাগ্রাভেশনে বলেছেন ফ্রম ইটিং পটেটোস। এখন আবার আমরা ফিজিক্যাল জেনারেলি স্যার আবার এটাকে বললেন পটেটোস ডিজেগ্রি, মানে এগ্রি না, এগ্রির বিপরীত ডিজেগ্রি, মানে আলুর খেতে তার অনীহা, আলু সহ্য হয় না, এটাই বোঝা, মানে আলু খেলে হজম হয় না বা আলু খেতে চায় না। আর ইনডাইজেস্টেবল থিং দেখলাম, এবং অস্বাভাবিক ক্ষুধা রয়েছে তার, সেটা দেখলাম। আর টকিং ফেটিক্স, ফেইন্ট অ্যান্ড টায়ার্ড, মাস্ট সিট ডাউন। তাহলে রুগী টকিং মানে কথা বলতে বলতে, ফেটিক্স মানে নিস্তেজ হয়ে পড়ে, এবং ফেইন্ট অ্যান্ড টায়ার্ড মূর্ছা যায় এবং ক্লান্ত হয়ে পড়ে, ফেইন্ট অ্যান্ড টায়ার্ড হয়ে যায়, ফেইন্ট হয়ে যায়। মাস্ট সিট ডাউন, অবশ্যই তাকে বসে পড়তে হয়। এই রুগী কথা বলতে বলতে এরকম নিস্তেজ হয়ে পড়ে, ক্লান্ত, মূর্ছা যায়, অবশ্যই তাকে বসে পড়তে হয়, মাস্ট সিট ডাউন, সে বসে পড়তে বাধ্য হয়। তো তার ফিজিক্যাল শারীরিক ঘটনটা আমরা কেমন দেখলাম, যে সে কিন্তু দুর্বল, কথা বলতে বলতে নিস্তেজ হয়ে পড়ে, ক্লান্ত হয়ে মূর্ছা যায়, অবশ্যই তাকে বসে পড়তে হয়, এত দুর্বল। তো আমরা এটা দেখলাম, এবং তার পটেটো খেতে ডিজেগ্রি, এবং অ্যাবনর্মাল অ্যাপেটাইট, ক্রেভিং ফর ইনডাইজেস্টেবল থিং, যেটার কথা বললেন, বিভিন্ন চায়ের গুঁড়া, কফি, লবঙ্গ, কয়লা, খড়িমাটি, শ্বেতসার, অপাচ্য দ্রব্য, অম্ল, এগুলো খাওয়ার প্রতি ভীষণ আগ্রহ, ক্রেভিং। আর অ্যাবনর্মাল অ্যাপেটাইট তো দেখলাম আমরা। এখানে এখানে একটু পার্থক্য করতে হবে স্যার আমাদের, যে ইনডাইজেস্টেবল থিংস খেতে চায়, মানে যে অপাচ্য দ্রব্য, যেটা হজম হবে না এরকম খাবার খেতে চায়, সিকুটা ভিরুজা এবং সুরিনাম। তাহলে আমরা এলুমিনা, সিকুটা ভিরুজা, সুরিনাম, এই জিনিসগুলোর সাথে আমরা একটু পার্থক্য করবো স্যার এই লাইনটার সাথে। আমি আমাদের আনুষ্ঠান শফিক স্যারকে আহ্বান করছি, অনুরোধ করছি স্যার আমাদের এখানে একটু পার্থক্য করে আলোচনা করার জন্য। আচ্ছা, এখানে দেখুন সিকুটার কথা বলা হয়েছে। সিকুটা খুব গুরুত্বপূর্ণ একটা রেমেডি। এদের আমি কয়েকটা কথা বলে তার পরবর্তীতে আমরা এখানে যাব। আমাদের ডক্টর হচ্ছে রাধারমন বিশ্বাস বলেছেন খিঁচুনির জন্য মহা ঔষধ হচ্ছে সিকুটা ভিরুসা। এদের খিঁচুনি ভীষণ থাকে, মাথা, ঘাড়, শির দ্বারা পিছনের দিকে বেঁকে যায়। তাহলে এদের বৈশিষ্ট্য হলো কি, এদের যখন খিঁচুনির ব্যাপারটা যখন থাকবে তখন হচ্ছে এরা পিছনের দিকে বেঁকে যাবে। তো এই মানসিক সিমটম গুলো দেখুন, রোগী শিশুর নাই খেলা করে, শিশুরা যেগুলো জিনিস নিয়ে খেলাধুলা করে
সেগুলি নিয়ে খেলতে বসে। হ্যাঁ, কখনো বা বিছানা থেকে মানে আনন্দে বালকদের মতো লাফিয়ে পড়ে। আনন্দে এত বেশি তার ফুর্তি, সে হচ্ছে বিছানা থেকে লাফ দিয়ে সে নেমে পড়ছে এরকম। অনেক সময় হেলে দুলে নাচতে নাচতে সে হচ্ছে সামনের দিকে এগিয়ে যায় এরকম। কখনো দেখা যাচ্ছে অন্যমনস্ক হয়ে থাকে, খুব শান্ত স্বভাব, হ্যাঁ, শান্ত ভাব, যেন সর্বদাই সে সুখী। সে যে কোনো তাকে কোনো কথা বলে সে অল্প কথাতেই উত্তর দিবে, এরকম একটা তার মানসিক লক্ষণগুলো থাকে। বৃদ্ধ ব্যক্তিরা মৃত্যুর পূর্বে বহুদিন ধরে রোগ ভোগ করার একটা ভয় থাকে, যে আমি মারার আগে দীর্ঘদিন আমার রোগ ভোগ হবে, যে আমি সহসায় মরবো না, বা রোগের আগে আমার বহুত কষ্ট হবে, ঠিক আছে, সরি, মৃত্যুর আগে আমার খুব কষ্ট হবে, এগুলি মানসিক সিমটম গুলো থাকবে। এবং সেই সাথে খড়ি কয়লা যেগুলি প্রভৃতি দুষ্প্রাপ্য যেগুলি খাবার, সেই খাবারগুলো খাওয়ার অদম্য ইচ্ছে থাকবে, এবং সেই সাথে এর পিপাসা থাকে, প্রবল পিপাসা থাকে, কিন্তু সে পানি গিলতে পারে না। এরকম লক্ষণগুলো ক্ষেত্রে দেখতে পাবো কি, এরা হচ্ছে যে জলপান করবে সেটা গিলতে পারে না, খেতে আরম্ভ করা মাত্রই তার হচ্ছে ক্ষুধার উপশম হয়, যে কোনো খাবারগুলো খেতে লাগবে সঙ্গে সঙ্গে মনে হবে তার ক্ষুধার উপশম হবে। অনেকে লাইকোপোডিয়ামের সাথে মিলিয়ে ফেলে, লাইকোপোডিয়ামের কনস্টিটিউশন আর আরেক কনস্টিটিউশন গুলোর মধ্যে অনেক ডিফারেন্স আছে, হ্যাঁ, সেটা আপনারা দেখে নেবেন। তো এরকম আরো একটা ব্যাপার কি, অতীতের কোনো ঘটনাগুলো সে হচ্ছে এই অদ্ভুত অদ্ভুত ঘটনাগুলো সে হচ্ছে কি করবে, স্বপ্নে দেখবে, এটা তার একটা অদ্ভুত লক্ষণ, ঠিক আছে, পিকুলিয়ার একটা সিম্পটম মনে করতে পারেন। অতীতের অনেক দিনের ঘটনা, সেই ঘটনাগুলো সে হচ্ছে স্বপ্নে দেখে, সে হচ্ছে স্বপ্নে দেখে, ঠিক আছে। এটা হচ্ছে সিকুটা ভিরোসা। আর সরিনামের ব্যাপারগুলো যদি বলি, তবে সরিনাম হচ্ছে প্রচন্ড পরিমাণ শীতকাতর হয়। আমরা দেখেছি যে অ্যালুমিনিয়াম শীতকাতর, কিন্তু এ হচ্ছে প্রচন্ড পরিমাণ শীতকাতর, এই ব্যাপার। আর দেখুন, সরিনামের ব্যাপারটা হচ্ছে প্রচন্ড পরিমাণ দুর্গন্ধ থাকে, তার নোংরা একটা সবার নোংরা সুলভ একটা আচরণ থাকে, আমরা যেটা জানি। এবং সরিনাম কোনো কিছু খাবার পরবর্তীতে তার হচ্ছে উপশম হয়, বিশেষ করে মধ্যরাত্রিতে রুগী কোনো না কোনো কিছু খেতেই হবে তার, এটা মানে একটা পিকুলিয়ার একটা সিমটম সরিনামের ব্যাপারটা যেটা বলছিলাম। তো এরকম লক্ষণগুলোতে এরা দেখা যাচ্ছে যে নোংরা প্রকৃতির মানুষ এই নোংরা খাবারগুলোই বেশি পছন্দ করবে, এটাই স্বাভাবিক। এইরকম ক্ষেত্রে যদি এই যে যেগুলো অপ্রাচ্য খাবার সহসায় হজম হবে না, দুষ্প্রাচ্য যেমন পরিমাটি, কয়লা, এগুলি সে বা চুলার পোড়ামাটি, এগুলি হচ্ছে সরিনামের পেশেন্টরাও খায়, ঠিক আছে। এগুলো লক্ষণগুলো আমরা সরিনামের অ্যানাদার লক্ষণগুলো মিলিয়ে যদি পাই, তাহলে আমরা সরিনাম ব্যবহার করতে পারি। স্যার সামনে দিকে যান। ধন্যবাদ স্যার। আমরা তাহলে এখন এলুমিনার রেমিডিটি রেসপিরেটরি সিস্টেম, শ্বাস প্রশ্বাস যন্ত্র বা শ্বাস প্রশ্বাসের যে সিস্টেমটা, কার্যধারাটা, সেটা নিয়ে আলোচনা করব। রেসপিরেটরি সিস্টেম, যেটা আমরা আমাদের রেপার্টরিতে রয়েছে, রেসপিরেশন চ্যাপ্টার। তো রেসপিরেটরি সিস্টেমে বলা হয়েছে অল ইরিটেটিং থিংস, salt, wine, vinegar, pepper immediately produce cough. All irritating things, ব্যথা সমস্ত উত্তেজক দ্রব্যে, লবণ, অল ইরিটেটিং থিংস, ব্যথা সমস্ত উত্তেজক দ্রব্যে, লবণ, মদ, ভিনেগার, গোলমরিচ প্রভৃতি খাওয়া মাত্র রোগী কাঁপতে থাকে। এটা মনে হয় এখানে ভুল হয়েছে আর কি, ব্যথা হবে না, সমস্ত উত্তেজক দ্রব্যে, অল ইরিটেটিং থিংস। এটা এক মিনিট আমি একটু যে আর এটা হচ্ছে সমস্ত উত্তেজক দ্রব্য, যেমন হচ্ছে লবণ, মদ, ভিনেগার, গোলমরিচ প্রভৃতি খাওয়া মাত্রই তার কাশি হবে। কাশি জি হয়। স্যার, জি স্যার, হ্যাঁ হ্যাঁ, অল ইরিটেটিং থিংস। এটা স্যার একটু আমি যে আমার মেইন যে ফাইলটা, সেটা ওপেন করে কালকে থেকে এটা পড়তে হবে, কারণ যেখানে ভুল হচ্ছে সেটা তো আমি এটা তো পিডিএফ ফাইল, এখান থেকে কারেকশন করতে পারছি না। আগামীকাল থেকে ওয়ার্ড ফাইল ওপেন করে আপনাদের সাথে পড়লে আমাদের সেটা পরবর্তীতে আমাদের ফাইনাল যে একটা কম্বাইন্ড রেমেডিকা তৈরি করতে চাচ্ছি ইনশাল্লাহ, সেখানে আর কোনো ভুল থাকবে না ইনশাল্লাহ। তো সেখানে আমি ডিলিট করে দিচ্ছি।
তো আমরা আবার চলে আসছি আমাদের সেই পিডিএফ ফাইলে। তাহলে আমরা দেখলাম যে এই সমস্ত উত্তেজক দ্রব্যে তার কি হয়, যেমন লবণ, মদ, ভিনিগার, গোলমরিচ, এগুলো খাওয়া মাত্রই ইমিডিয়েটলি প্রডিউস, এখানে স্যার কাশতে থাকে হবে, তাই না স্যার? কাশতে থাকে, কাঁপতে থাকে হয়ে গিয়েছে এখানে। জি জি, কাশতে থাকে, কাশতে। জি স্যার, জি স্যার, আমি এটা ওইটাতে আমি একটু করি স্যার, এখনই আমি একটু সুইচ করে দিচ্ছি, একটু অপেক্ষা করেন। এখানে ওটার মধ্যে আমার এটা কারেকশন করা রয়েছে, এটাতে দিলে ভালো হয়। এখানে আমি কারেকশনটা সাথে সাথে করে ফেলতে পারবো। আমি একটু বড় করে দিচ্ছি জুম থেকে। তো এখানে দেখেন যে সমস্ত উত্তেজক দ্রব্যে, যেটা আমরা পড়ছিলাম, সমস্ত উত্তেজক দ্রব্যে লবণ, মদ, ভিনিগার প্রভৃতি খাওয়া মাত্রই রোগী কাশতে থাকে। তাহলে এগুলো খাওয়ার সাথে সাথে ইমিডিয়েটলি প্রডিউস কফ, মানে এগুলো কফ উৎপন্ন করে, কাশি উৎপন্ন করে। এই যে লবণ, মদ, ভিনিগার, পিপার মানে গোলমরিচ, এগুলো অল ইরিটেটিং থিংস, সমস্ত উত্তেজক দ্রব্য খাওয়া মাত্রই তার কাশি শুরু হয়। কিছু উদাহরণ দিলেন লবণের কথা, মদ, ভিনিগার, গোলমরিচ, এগুলো খেলে খাওয়ার সাথে সাথে কাশি শুরু হয়। তো এখানে কোনো পার্থক্য করতে বলা হয়নি। আমরা জিআই মানে গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল সিস্টেমে চলে যাচ্ছি, পরিপাকতন্ত্র। ক্রনিক ইরাকটেশনস ফর ইয়ার্স। ইরাকটেশনস মানে কি, যে ঢেকুর, রোগীর দীর্ঘস্থায়ী উদ্গার এর সমস্যা থাকে। এখানে কেন ইরাকটেশন, এখানে সে বলছে এস হবে না। আচ্ছা, ক্রনিক ইরাকটেশন ফর ইয়ার্স মানে কয়েক বৎসরের পুরাতন তার একটা উদ্গারের সমস্যা থাকে। ওর্স ইন ইভিনিং, তার যে ঢেকুরের সমস্যাটা, এটা কয়েক বছরের একটা পুরাতন সমস্যা, এবং এটা সন্ধ্যাবেলা এটা এগ্রাভেশন হয়, ওর্স হয়, খারাপ হয় সন্ধ্যাবেলায়। এটা আমরা তার যে ঢেকুরের কথা শুনলাম, এটা কয়েক বছরের একটা সমস্যা, ক্রনিক সমস্যা, এবং এটা সন্ধ্যায় যদি এই উদ্গারটা তার বেড়ে যায়, সেক্ষেত্রে আমরা এলুমিনাকে দেখব সন্ধ্যায়, ওর্স ইন ইভিনিং। এমনিতেও আমরা মডালিটিতে কি দেখেছিলাম, যে তার ইভিনিং এর কথা এখানে বলা হয়নি। কোল্ড টিয়ার ডিউরিং উইন্টার, হোয়াইল সিটিং ফ্রম ইটিং পটেটো, আফটার ইটিং স্যুপ, অল্টারনেটিং ডেজ অ্যাট নিউ অ্যান্ড ফুল মুন। কিন্তু এখানে শুধু এই যে গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে যে তার যে ঢেকুরটা, সেটা সন্ধ্যায় বৃদ্ধি পায়, খারাপ হয়। তো কনস্টিপেশনের কথা বলা হচ্ছে এখানে, নো ডেজায়ার ফর অ্যান্ড নো এবিলিটি টু পাস স্টুল আনটিল দেয়ার ইজ এ লার্জ অ্যাকুমুলেশন। তাহলে তার কোনো ডেজায়ার থাকে না বা কোনো সামর্থ্য থাকে না টু পাস স্টুলটাকে যে সে পাস করবে, এটা আনটিল দেয়ার ইজ এ লার্জ অ্যাকুমুলেশন, মানে যথেষ্ট লার্জ অ্যাকুমুলেশন, অনেকগুলো মল না জমলে, যথেষ্ট মল না জমলে মলত্যাগের যে নো ডেজায়ার, ইচ্ছাও হয় না, নো এবিলিটি, সে পারেও না, মলত্যাগ করার সামর্থ্য থাকে না, ইচ্ছাও থাকে না, সামর্থ্য থাকে না মলত্যাগ করার, যতক্ষণ না লার্জ অ্যাকুমুলেশন হয়, অনেকগুলো মল জমা না হয়। তাহলে অনেকক্ষণ পর পর মলত্যাগ করে মল জমা হলে তার মলত্যাগ করার ইচ্ছাও থাকে না, নো ডেজায়ার ফর অ্যান্ড নো এবিলিটি টু পাস, এবিলিটিও থাকে না, ডেজায়ারও থাকে না, যতক্ষণ না তার একটা লার্জ অ্যাকুমুলেশন হয়, অনেকগুলো মল জমা না হয়, আনটিল দেয়ার ইজ এ লার্জ অ্যাকুমুলেশন, যেটা মিলিফুলিয়ামেও রয়েছে। গ্রেট স্ট্রেনিং, এটা আমরা কিন্তু এখন যেটা পড়লাম, এটা সেকেন্ড গ্রেড সিমটম, যে তার মলত্যাগের ইচ্ছাও থাকে না, মলত্যাগ করার সামর্থ্যও থাকে না, যতক্ষণ পর্যন্ত না অনেকগুলো মল জমা হয়। এটা মিলিফুলিয়ামের সাথে পার্থক্য করতে পারে, এটা কিন্তু সেকেন্ড গ্রেড সিমটম। আর একটা ফার্স্ট গ্রেড সিমটম দেখতে পাচ্ছি, গ্রেট স্ট্রেনিং। গ্রেট স্ট্রেনিং তার যে তার এখানে একটু এখানে একটু একটা লাইন আমি নিচে যাবে, সেটা ওটার সাথে রেখে দিয়েছি। তো আচ্ছা, পরে ওটা আমরা করব। তাহলে যে আমরা গ্রেট স্ট্রেনিং মানে তার
মল থেকে সময় রোগীকে কোনো কিছু আঁকড়ে ধরে জোরে কুথানি দিতে হয়। গ্রেট স্ট্রেনিং মাস্ট গ্র্যাপস দি সিট অফ ক্লোজড টাইটলি। তাহলে তার মাস্ট গ্র্যাপস দি সিট অফ ক্লোজড টাইটলি। তাহলে তার কি করতে হয়? মল থেকে সময় রোগীকে কোনো কিছু জোরে আঁকড়ে ধরতে হয়, টাইট করে আঁকড়ে ধরতে হয় এবং জোরে কুথানি দিতে হয়। মল থেকে সময় কোনো কিছু আঁকড়ে ধরে জোরে কুথানি দিতে হয়। গ্রেট স্ট্রেনিং মাস্ট গ্র্যাপস দি সিট অফ ক্লোজড টাইটলি। যে বসে যেটাতে বসে থাকে ওইটার মধ্যে হয়তো সে খুব টাইট করে ধরে জুড়ে কুথানি দেয়। তো কুথানি দিতে গেলে তো শক্তির দরকার, যে কোনো কিছুকে না না ধরলে তো আর সে শক্তিটা খাটাতে পারে না, কুথানি দিতে পারে না। তো তার জুড়ে কুথানি দিতে হয় কোনো কিছু মলত্যাগের সময় রোগীকে কোনো কিছু আঁকড়ে ধরে, অবশ্যই কোনো কিছু আঁকড়ে ধরে। মাস্ট গ্র্যাস, মাস্ট মানে অবশ্যই কোনো কিছু আঁকড়ে ধরে জুড়ে কুথানি দিতে হয় মলত্যাগের সময়। আর স্টুলটা কেমন? স্টুলটা হার্ড, নটি মানে গিট গিট। স্টুলটা কেমন? হার্ড, নটি, লাইক লরেল বেরিস, লরেল লরেল ফলের মতো। লরেল লাইক লরেল বেরিস মানে লরেল ফলের মতো, আম জড়ানো লরেল ফলের মতো, মানে বিজল বিজল লরেল ফল। এটা একটা ওয়েস্টার্ন কান্ট্রিতে রয়েছে, লরেল বনের মধ্যে এটা লরেল গাছে ধরে। এটা আমি একটা গল্পে পড়েছিলাম, লরেল বাগানে দি গিফট অফ দি মেজাই নামে একটা আমাদের ইন্টারমিডিয়েট একটা ইংরেজি গল্প ছিল সেটাতে। তো লাইক লরেল বেরিস মানে আম জড়ানো লরেল ফলের মতো, আর কভার্ড উইথ মিউকাস, এবং সেটা মিউকাস দ্বারা মানে সেটা শ্লেষ্মা জড়ানো থাকে। অর সফট ক্লেই, এবং অথবা কীরকম থাকতে পারে? নরম এবং ক্লেই মানে ক্লে মানে কাদার মতো, ক্লে মানে কাদা, ক্লেই মানে কাদার মতো। অ্যাডহেয়ারিং টু পার্টস, অ্যাডহেয়ার মানে কি? অ্যাডহেসিভ থেকে অ্যাডহেয়ার মানে জোড়া লেগে যায়, অ্যাডহেয়ার মলদ্বারের সাথে জড়িয়ে যায়। অ্যাডহেসিভ থেকে অ্যাডহেয়ার মানে টু পার্টস মানে যেখান দিয়ে বের হয় সেই মলদ্বারের সাথে এটা জড়িয়ে যায়। তাহলে আমরা তার যেটা দেখলাম যে তার মলটা কিন্তু নরমও থাকতে পারে, আবার আগে বললাম যে মলটা শক্ত গিট গিট এবং লরেল ফলের মতো, আবার নরম কাদার মতো, এবং মিউকাস জড়ানো থাকে, মলদ্বারে জড়িয়ে যায়, শ্লেষ্মা জড়ানো থাকে। তাহলে দুটোই থাকে, শক্তও থাকতে পারে, গিট গিট থাকতে পারে, শ্লেষ্মা জড়ানো থাকতে পারে, আবার নরম কাদার মতো থাকতে পারে, আবার আঠালু মানে সেটা অ্যাডহেয়ার মানে এর সাথে মলদ্বারের সাথে জড়িয়ে যায়। তো আঠালো না থাকলে তো জড়িয়ে যাবে না। তো এটা প্লাটিনামের সাথে আমরা এটার করব, তুলনামূলক আলোচনা করব। তারপর কনস্টিপেশনের দুটি লাইন রয়েছে এখানে। একটা কনস্টিপেশন বললাম যে তার জুড়ে কুথানি দিতে হয় এবং কোনো কিছুতে আঁকড়ে ধরে, এবং অনেক অনেক পরিমাণে মল না জমলে তার মল থেকে ইচ্ছা হয় না, আর সামর্থ্যও থাকে না মল থেকে। এই লাইনটা বললাম। আবার একটা কনস্টিপেশনের উপরে আরেকটা লাইন রয়েছে, এটাও কনস্টিপেশন দিয়ে শুরু হয়েছে। লাইনটা দেখেন, কনস্টিপেশনের পরে কোলন চিহ্ন রয়েছে, এটাও কনস্টিপেশনের পরে কোলন চিহ্ন রয়েছে। তাহলে এটা কি? কনস্টিপেশন অফ নার্সিং চিলড্রেন। নার্সিং চিলড্রেন মানে যেসব বাচ্চারা বুকের দুধ খায়, কৃত্রিম খাদ্য খায়, ফ্রম আর্টিফিশিয়াল ফুড, কৃত্রিম খাদ্য খায়, বুকের দুধ খায়। বটল ফিড বেবিস, যারা বোতলের দুধ খায়। অফ ওল্ড পিপুল, বৃদ্ধ লোকদের। অফ প্রেগনেন্সি, মানে যে গর্ভাবস্থায়। ফ্রম ইনেকটিভ রেকটাম মানে তার রেকটামটা ইনেকটিভ থাকে, রেকটামে যে কোনো কার্যক্ষমতা থাকে না ওই যে কনস্টিপেশনের সময়। তাহলে কনস্টিপেশন কাদের কাদের কনস্টিপেশনের ক্ষেত্রে এটা ব্যবহৃত হচ্ছে? যে দুধের বাচ্চা যারা কৃত্রিম খাদ্য খায়, দুধের বাচ্চা যারা কৃত্রিম খাদ্য খায়, যেসব বাচ্চা বোতলের দুধ খায়, যেসব বৃদ্ধ লোকদের যদি কুষ্ঠবদ্ধতা হয় সেখানে লাইকো এবং ওপিয়ামের সাথে পার্থক্য করতে বলা হচ্ছে। গর্ভাবস্থায় যদি কুষ্ঠবদ্ধতা হয়, এবং গর্ভাবস্থায় কুষ্ঠবদ্ধতা রেকটামের কর্মহীনতা মানে রেকটামে তার ইনেকটিভ থাকে। গর্ভাবস্থায় কুষ্ঠবদ্ধতার সময় রেকটামটা ইনেকটিভ থাকে, মলদ্বারটা অ্যাক্টিভ থাকে না। বলা না যায় তুমি ইনেকটিভভাবে এভাবে অন্যমনস্ক থাকে, মানে একটু সক্রিয় থাকে না, নিস্তেজ, রেকটামটা নিস্তেজ। তাহলে এটা প্রেগনেন্সির সময় যদি রেকটামটা নিস্তেজ থাকে, সেই সাথে কনস্টিপেশন থাকে, সেটা সিপিআর সাথে পার্থক্য করতে বলা হচ্ছে। তো আমরা ইনএক্টিভিটি অফ রেকটাম, তো ইনএক্টিভিটি অফ রেকটাম মানে রেকটামের কার্যক্ষমতা থাকে না, অ্যাক্টিভিটি থাকে না। অ্যাক্টিভিটি মানে কার্যক্ষমতা, আর ইনএক্টিভিটি কার্যক্ষমতা থাকে না। কিসের? রেকটামের। রেকটাম মানে কি? মলদ্বার, মলদ্বারের কার্যক্ষমতা থাকে না,
তাহলে ইভেন সফট স্টুল রিকোয়ার্স গ্রেট স্ট্রেনিং, আমরা আগেও দেখেছি গ্রেট স্ট্রেনিং, আমরা আগেও দেখলাম এখানে গ্রেট স্ট্রেনিং আমরা আগেও দেখেছি, এখানেও আবার সেই সেই একই কথা বলা হচ্ছে এখানে। ইনএক্টিভিটি অফ রেকটাম, রেকটামের কার্যক্ষমতা থাকে না। ইভেন সফট স্টুল, এমনকি সফট স্টুল মানে নরম পায়খানা, রিকোয়ার্স গ্রেট স্ট্রেনিং, সেখানেও রিকোয়ার্স মানে দরকার হয়, গ্রেট স্ট্রেনিং মানে কি যথেষ্ট কুদ দিতে হয়, গ্রেট মানে অত্যন্ত, স্ট্রেনিং মানে কুদ দেওয়া, যে পায়খানার কুদ দেওয়া। নরম সফট স্টুল, নরম মল, তারপরও তার প্রয়োজন হয়, রিকোয়ার্স হয় কি গ্রেট স্ট্রেনিং, যথেষ্ট কুদ দেওয়ার প্রয়োজন হয়। তাহলে এটা অ্যানাকার্ডিয়ামে রয়েছে, পালসিটিলাতে রয়েছে, সাইলেশিয়াতে রয়েছে, ভিরেট্রাম অ্যালবামে রয়েছে, যে নরম মল থেকেও যথেষ্ট কুদ দিতে হয়, রেকটামের কার্যক্ষমতা থাকে না। অ্যানাকার্ডিয়াম, পালসিটিলা, সাইলেশিয়া, ভিরেট্রাম। তাহলে এটা মনে রাখবো, এটা সেকেন্ড গ্রেড সিমটম। আর রেকটামের কার্যক্ষমতা থাকে না, ফার্স্ট গ্রেড সিমটম ছিল ডায়রিয়া হোয়েন শি ইউরিনেটস। হ্যাঁ, রুগিনীর মল ত্যাগের সময়, তরল মল ত্যাগ, মূত্র ত্যাগের সময়, ডায়রিয়া হোয়েন শি ইউরিনেটস মানে প্রস্রাব করতে দিয়ে সে পায়খানা করে দেয়। ডায়রিয়া হোয়েন শি ইউরিনেটস, শি মানে কি মহিলা, মহিলাদের রুব্রিক, ডায়রিয়া হোয়েন শি ইউরিনেট, ডায়রিয়ার সময় সে প্রস্রাব করতে গিয়ে পায়খানা করে দেয়। হ্যাঁ, তো তাহলে এটা দেখলাম যে সে ডায়রিয়া হোয়েন শি ইউরিনেটস, রুগী মূত্র ত্যাগের সময় তরল মল ত্যাগ করে দেয়, মূত্র ত্যাগের সময় তরল মল ত্যাগ করে দেয়, এটা বোঝাচ্ছি। সরি, আগেরটা তাহলে ভুল হয়েছে, ডায়রিয়া না, মানে এখানে স্যার যেটা বোঝাচ্ছেন যে প্রস্রাব করতে গিয়ে তার মল বেরিয়ে পড়ে, এটা রুগিনীর, কিন্তু মহিলাদের। তারপর হ্যাজ টু স্ট্রেন অ্যাট স্টুল ইন অর্ডার টু ইউরিনেট, হ্যাজ টু স্ট্রেন অ্যাট স্টুল ইন অর্ডার টু ইউরিনেট, মূত্রত্যাগের সময় তার কি করতে হয়, মূত্রত্যাগের জন্যও তার কিন্তু স্ট্রেন, ওই স্ট্রেন কিন্তু মনে রাখতে হবে, স্ট্রেন গ্রেট স্ট্রেনিং, স্ট্রেন মানে কুদ দেওয়া, হ্যাজ টু স্ট্রেন কুদ দিতে হয়, আই হ্যাভ টু গো আমাকে যেতে হবে, হ্যাজ টু মানে করতে হয়, স্ট্রেন মানে কুদ দিতে হয়, অ্যাট স্টুল মানে পায়খানার সময়, ইন অর্ডার টু ইউরিনেট মল ত্যাগের সময়, মূত্রত্যাগের জন্য কুদ দিতে হয়, অ্যাট স্টুল ইন অর্ডার টু ইউরিনেট মানে সে, আমরা তো পায়খানা করতে বসলে যখন আগে প্রস্রাব বের হয়, তো প্রস্রাবের সময়ও তার কি করতে হয়, স্ট্রেন মানে হ্যাজ টু স্ট্রেন কুদ দিতে হয়। প্রস্রাব তো আমাদের এমনি বের হয়, আমরা টয়লেটে বসলে প্রস্রাব বের হতে থাকে, পায়খানার সময় হয়তো হালকা একটু চাপ দিতে হয়, কিন্তু এখানে তার সে প্রস্রাব করতে গেলেও তাকে হ্যাজ টু স্ট্রেন ইন অর্ডার টু ইউরিনেট, ওই প্রস্রাবের জন্য তার কুদ দিতে হয়, স্ট্রেন দিতে হয়। তো এটা আমরা মনে রাখবো। আর এখানে অন্য একটা বই থেকে আমি এনেছিলাম, উইকনেস আফটার পাসিং লুজ স্টুল, এটা এখানে কি এটা আছে কিনা জানি না। তো আমরা এখানে আমাদের ডাক্তার আলম ইসলাম শফিক স্যারকে অনুরোধ করব এখানে একটু তুলনামূলক আলোচনা করার জন্য, যেটার কথা বলা হয়েছিল যে তার অন্ত্রে যথেষ্ট মল না জমলে মল ত্যাগের ইচ্ছা হয় না বা মল ত্যাগ করতে পারে না, এটা মিলিফুলিয়ামের সাথে এটার একটা পার্থক্য করতে বলা হয়েছিল স্যার, এই লাইনটা। জি স্যার, স্যার এটা মিলিফোলিয়াম না, এটা মেলিলোটাস। হ্যাঁ, ও সরি স্যার, জি স্যার, জি স্যার, এটা মিলিলোটাস। জি স্যার, তো মেলিলোটাস আমরা বলি। হ্যাঁ, মিলিটোস এলবা, জি স্যার, মিলিটোস এলবা, জি মিলিলোটাস, মেলিলোটাস অ্যালবা। দেখুন এখানে বলা হচ্ছিল অন্ত্রে যথেষ্ট মল না জমলে মল ত্যাগের ইচ্ছে হয় না বা মল ত্যাগ করতে পারে না। মেলিলোটাস এর গুরুত্বপূর্ণ কয়েকটা কিনোটস গুলো বলে আমি আপনার হচ্ছে এই মলের ব্যাপারে যাচ্ছি। এর হচ্ছে ভীষণ মাথা ব্যথা থাকে। হ্যাঁ, যদি কখনো আর ভীষণ মাথা ব্যথা যদি হয়, সেই মাথা ব্যথা কোনো কিছুতে উপশম হবে না যদি না রক্তস্রাব হয়। ঠিক আছে, নাক হতে রক্তস্রাব হওয়ার আগে মুখমণ্ডলের ভীষণ রক্তিমতা থাকে এবং উত্তপ্ত থাকে। এই যে ক্যারোটিড, যেটা আমাদের যে ইয়া আছে, আর্টারি আছে আমাদের দুই চিপের এই দিক দিয়ে, যেটা বেলোডোনার আর কি হয়, এরকম ক্ষেত্রে এদের দপদপানি ব্যথা থাকে। ঠিক আছে, এদেরও দপদপানি ব্যথা থাকে। একটা ব্যাপার, নাক দিয়ে রক্ত পড়া হচ্ছে ইহার একটা প্রধান লক্ষণ, এটা মাথায় রাখবেন। নাক দিয়ে রক্ত, মাথার ব্যথার কারণে নাক দিয়ে
রক্ত পড়ার ক্ষেত্রে এটা মেলিলটাস খুব গুরুত্বপূর্ণ একটা মেডিসিন, এটা মাথায় রাখবেন। তবে নাক দিয়ে রক্ত পড়লে তার মাথা ব্যথা উপশম হয়, লক্ষণটা এখানেই অ্যানাদার মেডিসিন থেকে আপনাকে পার্থক্য করে নিতে হবে, ঠিক আছে? তার শিল্পীরা যখন হবে, নাক দিয়ে যদি রক্তপাত যদি হয় বা ঋতুস্রাব যদি হয়, মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। এই মেডিসিন তখন প্রয়োগ করে আপনি ব্যর্থ হবেন বলে আমার মনে হয়, আমি কখনো ব্যর্থ হইনি, ঠিক আছে? এটা আবার যেগুলি উন্মাদ হয় না, যেগুলি উন্মাদ লোক আছে, পাগল হয়ে গেছে, এরকম ব্যক্তিদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে ব্যবহার হয়ে থাকে। এদের বিষণ্ণতা ভাব থাকে, ঠিক আছে? এরা দৌড়ে কোথায় লুকাতে চায়, মনে করে সবাই তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে, বিশেষ করে পুরুষ মানুষ মনে করে সবাই তার স্ত্রীর দিকে তাকিয়ে আছে। এই কারণে সে জোরে জোরে কথা বলতে চায়, কিন্তু সে ভয়ও পায়। সে ভয়ে আবার দূরে পালিয়েও যেতে চায়, কারো জোরে যদি কথা যদি বলে সে ভয়ে হচ্ছে পালিয়ে যাবে। এবং সেই সাথে তার যদি হচ্ছে কোষ্ঠবদ্ধতা যদি থাকে, কোষ্ঠবদ্ধতা কেমন? গুহ্যদ্বারে যে মলদ্বারে হচ্ছে একটা পূর্ণতা বোধ, আমরা যে পূর্ণতা বোধ দেখেছিলাম স্পিলাসিপে, এরও হচ্ছে পূর্ণতা বোধ থাকবে এবং দপদপানি ব্যথা থাকবে, ঠিক আছে? সেই সাথে যদি বহু মল যদি না যদি জমে, তাহলে তার হচ্ছে এই মল ত্যাগের ইচ্ছে হয় না, ঠিক আছে? এটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তবে এই মেডিসিনটা মাথা ব্যথার সাথে নাক থেকে যে রক্তক্ষরণ হলে যে উপশম পাওয়া যায়, অথবা মেনস্ট্রুয়েশন হলে উপশম পাওয়া যায়, এরকম ক্ষেত্রে বেশি ব্যবহার হয়ে থাকে। তবে আপনি যদি এগুলো সবকিছু মিলিয়ে যদি কোষ্ঠবদ্ধারে এই জায়গা যদি পেয়ে যদি যান, তাহলে আপনি মেলিলোটাস অ্যালবা ব্যবহার করতে পারেন। জি স্যার, তারপরে বলুন স্যার। সালাউদ্দিন স্যার, জি স্যার। তারপরে এই পদ্ধতি কোথায় কোন মেডিসিন বলা হয়েছে স্যার, একটু বলুন স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। তারপর আমাদের এখানে ছিল যে তার আমরা দেখলাম যে ও যথেষ্ট মল না জমলে মল থেকে ইচ্ছাও হয় না, মল ত্যাগ করতেও পারে না। তার আচ্ছা, পেটের আরেকটা মধ্যে ছিল হচ্ছে এটা আম স্যার, জড়ানো লরেল ফল। হ্যাঁ, লরেল ফলটা অনেকটা হচ্ছে লম্বা আর কি, হ্যাঁ। তো কিন্তু সেটা মানে লরেল ফল কেমন, আমি একদিন আপনাদেরকে একটু একটু 1 মিনিট একটু প্লিজ। তাহলে আমরা সামনের চ্যাপ্টারগুলো পড়তে থাকি। স্যার একটু পরে আসতেছেন, আমরা একটু এগিয়ে থাকি, স্যার পরে পার্থক্য করবেন। আমরা ফিমেল জেনিটালিয়া চ্যাপ্টারে চলে যাচ্ছি। হ্যাঁ, স্যার, জি স্যার, আমি ফ্রি হয়েছি স্যার। একটু ধন্যবাদ স্যার। দেখুন, অনেকগুলো জমা হয়েছে মনে হয় এখানে। ওই যে কাদার মতো যেটা মল, যে মলদ্বারে যে জড়িয়ে থাকে, এটা প্লাটিনাতেও মনে হয় আছে, হ্যাঁ। না স্যার, এখানে প্লাটিনার সাথে পার্থক্য করতে বলা হয়েছে না স্যার? জি স্যার, জি স্যার, প্লাটিনার সাথে পার্থক্য প্লাটিন, করতে বলেন। জি স্যার। দেখুন আমরা প্লাটিনার যদি রোগী যদি দেখি, এরা হচ্ছে সকলকে নিজের চাইতে ছোট মনে করে, মানসিক একটা সিমটম গুলো তার মধ্যে সে মনে করে যে সে সবচাইতে মানে উৎকৃষ্ট, ঠিক আছে? ধন সম্পদে হোক, সৌন্দর্য হোক, সবকিছু দিয়ে সে হচ্ছে নিজেকে উৎকৃষ্ট মনে করে এবং অন্যদেরকে ছোট মনে করে, এবং সেই সাথে ঘৃণা করে, সে ঘৃণা করে, এবং সে নিজে নিজে একা একা নিজের মনে অজান্তে বিভিন্ন রকম খেয়ালি মনে করে, হ্যাঁ, খেয়াল করে। তো এরকম ব্যাপারগুলো থাকে। এবং এর দাম্ভিকতা, এর যে দাম্ভিকতা, এরকম যে দাম্ভিকতা বা অহংকার অন্য কোনো মেডিসিনে নাই।
এরা হচ্ছে অদ্ভুত কিছু চিন্তা ভাবনা করে এবং ভয় পায়, এদের মানে মৃত্যু ভয়ও আছে। এবং সে আরেকটা মানসিক সিমটম যেটা গুরুত্বপূর্ণ দেয়, সে মনে করে শীঘ্রই সে জ্ঞান হারিয়ে ফেলবে অথবা মরবে, এরকম একটা ধারণা থাকে। অতীত ঘটনা স্মরণ করে সে মনে মনে কষ্ট পায়। এখন এখন এই ব্যাপারটার সাথে কিছু ব্যাপারে এখানে একটু জড়িত আছে, সেটা যদি আরো যদি বলতে গেলে অনেক ব্যাপারগুলো থাকে। তাহলে আমরা দেখব তার হচ্ছে দাম্ভিকতা দেখব, এগুলি দেখব। এর বিশেষ বিশেষ কিছু ব্যবহার আছে। জনি দেশে বিশেষ করে যেখানকার মানে যেখানে লোম থাকে, এই লোমযুক্ত জায়গাতে যদি ব্যথাযুক্ত বা স্পর্শকাতরতা থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শুধুমাত্র মুখমণ্ডল বাদ দিয়ে অন্যান্য জায়গায় যদি শীতলতা ভাব যদি থাকে, তাহলে একটা গুরুত্বপূর্ণ সাইন সিমটম অনুসারে আমরা প্লাটিনার এখানে ব্যবহার করতে পারি। জরায়ু থেকে রক্তস্রাব, বিভিন্ন রকম ফাইব্রয়েড যেগুলো টিউমার গুলো থাকে, সেখান থেকেও দেখা যাচ্ছে যে স্রাব যদি হয়, এখানে একটা মানে প্লাটিনার ভালো উত্তেজনা। কারো যদি যৌন উত্তেজনা চাপা পড়ে যদি তার যদি আক্ষেপ বা খিচুড়ি যদি হয় বা উন্মাদ যদি হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি। এর কষ্টবদ্ধতা, সেই সাথে যদি অহংকার কোনো লোক যদি পায় যে নিজেকে খুব বেশি উৎকৃষ্ট বা মনে করে এবং সবাইকে ঘৃণা করে, এরকম মানুষ যদি পায় এবং তাদের সাথে যদি মলদ্বারে এই নরম কাদার মতো মল জড়িয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা প্ল্যাটিনামের কথা মনে করতে পারি। ঠিক আছে, তারপরে বলুন স্যার, তার পরবর্তীতে কোথায় কি তারপরে ছিল স্যার স্যার? যে এখানে যে কুষ্ঠকাঠিন্য, যেসব বাচ্চারা বোতলের দুধ খায়, এবং এটার কথা বলছে বৃদ্ধদের যে কুষ্ঠকাঠিন্য, সেটা লাইকো এবং ওপিয়ামের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা যেটা দেখি যে বৃদ্ধদের জন্য লাইকোপোডিয়াম একটা গুরুত্বপূর্ণ একটা মেডিসিন। আমরা তো এর আগে লাইকোপোডিয়াম পড়েছি, তাই না? আমরা অন্যান্য মেডিসিনের সাথে পার্থক্য করতে গিয়ে আমরা দেখেছি লাইকোপোডিয়াম কেমন হবে। লাইকোপোডিয়াম হচ্ছে ঊর্ধ্বাঙ্গ শীর্ণ হবে, দুই পা হচ্ছে মোটা হবে। ঠিক আছে, একটা ব্যাপার। এদের পেটটা দেহ তুলনায় কিছুটা বড় হতে পারে। এদের লয়ার অ্যাবডোমিনাল লাউডলি হচ্ছে ফ্যাটাস থাকে, আমরা যেটা জানি। এইটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এরা হচ্ছে কৃপণ প্রকৃতির লোক হয়। ঠিক আছে, এরা কৃপণ প্রকৃতির লোক হয়। আর এদের স্টুলটা হচ্ছে প্রথম অংশ হচ্ছে হার্ড থাকবে এবং পরের অংশগুলো হচ্ছে নরম হবে। স্টুলটা প্রথম অংশ হার্ড থাকবে এবং পরের অংশ কেমন হবে? নরম হবে। এর স্টুলের লক্ষণ যদি বলি, তাহলে এইরকম ব্যাপারগুলো দাঁড়ায় স্টুলের ক্ষেত্রে। আর আমরা লাইকোপোডিয়ামের জানি আর ওরা হচ্ছে সুইট পছন্দ, মিষ্টি পছন্দ করে। তার পরবর্তীতে দেখা যাচ্ছে তার পিছনের হিস্ট্রিতে তার জীবনের প্রতি যে একটা থাকে, আপনার হচ্ছে অত্যাচার, যেটা আর কি হস্তমৈথুনের ব্যাপার স্যাপার গুলো থাকে। এরা অল্প বয়সে দেখা যাচ্ছে বেশি বয়স্ক বলে মনে হয়, বার্ধক্যের একটা ছাপ পড়ে অল্প বয়সে, যেমন হচ্ছে তাদের মাথার চুল পাকার একটা প্রবণতা থাকে। এরকম ঘটনাগুলো আমরা পেয়ে থাকি। ঠিক আছে, তার পরবর্তীতে এখানে ওপিয়ামের কথা বলা হচ্ছে। ওপিয়ামের ব্যাপারগুলো থাকে, এদের ঘুম ঘুম ভাব থাকে, এরা অচৈতন্য ভাব ক্রমশ রীতিমতো দেখা যাচ্ছে কোমার দিকে চলে যাচ্ছে, এরকম রোগী। তার ঢুলু ঢুলু ভাব, ঘুম ঘুম ভাব, সে ঢুলু ঢুলু ভাব, এরকম কোনো ক্রমে তাকে আপনি যখন বলবেন, কোনো ক্রমে তাকে বোঝাতে পারবেন না। যে আপনি তাকে যদি জিজ্ঞেস যদি করেন আপনি কেমন আছেন, সে যতই অসুস্থ কেন না হোক, সে বলবে ভালো আছে, সে বলবে ভালো আছে। ঠিক আছে, মল মূত্র এগুলি পেট ফাঁপা তার সাথে থাকবে। মল হচ্ছে কালো হবে, কেমন হবে? কালো গুটলে গুটলে মল হবে, সহসায় বাহির হতে চাইবে না। যেমন আমরা উদাহরণস্বরূপ যদি বলতে যদি চাই, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের যে ছাগল আছে, ছাগলের যে মলটা ছোট ছোট গুটির মতো, মার্বেলের মতো গুটি গুটির মতো, এরকম দেখা যাচ্ছে তার মলটা হবে। এবং জ্বরের সময় হচ্ছে কখন? দুপুর 11টা। এদের হচ্ছে যখন গায়ে জ্বর থাকে তখন বিছানাকে আর্নিকার মতো শক্ত মনে করে। হ্যাঁ, গরম বোধ সালফারের মতো ঠান্ডা খুঁজে, তার হচ্ছে যখন গরম বোধ থাকে তখন সে কি করে? ঠান্ডা খুঁজে। এরকম ব্যাপারগুলো আমরা দেখবো। এবং
এই অপিয়ামের হচ্ছে অনবদ্য হচ্ছে হেঁটে বেড়ালে ভালো লাগে। হ্যাঁ স্যার, হাত উত্তোলন স্যার করেছেন স্যার, সালাম আমাদের বলুন। একজন মেসেজে লিখলেন যে সাউন্ডটা একটু বাড়ালে ভালো হয়, তো আমার এখান থেকে কোনো অপশন পাচ্ছি না। আপনি স্যার মোবাইলটা যদি আর একটু যথাসম্ভব একটু কাছে রাখলে ভালো হয় স্যার। ধন্যবাদ স্যার। জি স্যার, আমার কথা শোনা যাচ্ছে স্যার এখন স্যার? জি স্যার, আর একটু যদি কাছে রাখলে আর একটু সাউন্ড যদি বাড়তো তাহলে আর ভালো হতো আর কি স্যার। স্যার এখন শোনা এর যাচ্ছে চাইতে তো? কাছে রাখা সম্ভব না। জি আমি স্যার। চেষ্টা করছি। আপনি যে শুনছেন, অন্যান্য আপনার শুনতে সমস্যা হচ্ছে স্যার? না, আমার না শুনতে না সমস্যা স্যার, হচ্ছে না স্যার। না, ঠিক আছে স্যার। স্যার একদম ক্লিয়ার পরিষ্কার স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনি যে যিনি এসএমএস দিয়েছেন আমার আপনি তো একটু। পরিষ্কার, আমি তো পরিষ্কার শুনতে পাচ্ছি স্যার। আর তাহলে ও যার আচ্ছা আচ্ছা সমস্যা হচ্ছে সে লিভ নিয়ে আবার জয়েন করলে আপনি আপনার সুন্দর শুনতে পাবেন। জি স্যার। আচ্ছা, এই হচ্ছে যখন শয্যা ত্যাগ করে তখন বিছানাকে খুব গরম ভাবে, হ্যাঁ, এবং তাতে শুয়ে আরাম পায় না, শীতল স্থান খুঁজতে থাকে, হ্যাঁ, এরকম ব্যাপারগুলো থাকে। তাহলে আমরা ওপিএম এর মল সম্পর্কে আমরা জানলাম, আমরা সংক্ষিপ্ত ভাবে এগিয়ে যাচ্ছি। আমরা যখন ওপিএম পড়বো তখন আরো বিস্তারিত আমরা জানবো, ঠিক আছে? তার পরবর্তীতে আর কি মেডিসিন স্যার এখানে স্যার? এখানে স্যার যে গর্ভাবস্থায় মায়েদের রেকটামের যে ইনঅ্যাক্টিভিটি থাকে এটা সিপিআর সাথে স্যার। আচ্ছা, আমরা হচ্ছে সিপিআর পেশেন্ট যদি দেখি স্যার, সিপিআর পেশেন্ট গুলো কেমন হয় আমি বলেছি। সিপিআর পেশেন্ট গুলো লিন অ্যান্ড থিন হবে, হ্যাঁ, এদের গোষ্ঠী কোঠর গুলো ছোট হবে, অর্থাৎ কোমরটা ছোট হবে, তাকে দেখলেই মনে হবে যে না, এর দ্বারা সম্ভব না, হ্যাঁ। এর হচ্ছে এর সিপিআর হচ্ছে মলের ব্যাপারগুলো কেমন থাকে সেটা আমি একটু বলি। মলদ্বারে একটা বল চাপানো আছে বলে মনে হবে, এরকম একটা অনুভূতি থাকে, ঠিক আছে? এরকম একটা অনুভূতি থাকে এখানে রেকটামের কর্মহীনতার জন্য, হ্যাঁ, কিন্তু এরকম একটা অনুভূতি থাকবে। সেই সাথে মলদ্বারে সর্বদা জলের মতো কি জানি পদার্থ লেগে থাকে এরকম এবং ঝরতে থাকে। তাইলে এখানে ইনঅ্যাক্টিভিটির কর্মহীনতার ব্যাপারগুলো এরকম ভাবে গর্ভাবস্থায় কি হবে, তার হচ্ছে মনে হবে যে মলদ্বারে একটা বলের মতো কোনো কিছু একটা চাপানো আছে, কিন্তু মলদ্বারে সর্বদা জলের ন্যায় পদার্থ লেগে আছে এরকম দেখাবে, বা সেখান থেকে জল ঝরতে থাকবে, এইরকম ব্যাপারটা হচ্ছে সিপিআর তে থাকে। সিপিআর পেশেন্ট গুলো কেমন হয় আমরা সেটা এর আগেও বলেছি। সিপিআর পেশেন্ট গুলো হচ্ছে এর আগেও যে ব্যাপারগুলো যেটা বলছি সেটা হচ্ছে কেন্টের মতে যে তৃতীয় মাস হচ্ছে গর্ভস্রাবের একটা প্রবণতা থাকে, ঠিক আছে? এর হচ্ছে অ্যাভারশন থাকে, অ্যাভারশন হচ্ছে সঙ্গমে অ্যাভারশন থাকে। সেই সাথে দেখা যাচ্ছে যে তার অনীহা থাকে পরিবারের প্রতি, নিঃসন্তানের প্রতি তার অনীহা থেকে, উদাসীন একটা ভাব থাকে। এগুলি ব্যাপারগুলো হচ্ছে সিপিআর সাথে থাকে। এবং গর্ভ অবস্থায় ওনার যে হচ্ছে মলদ্বারে যে ইনঅ্যাক্টিভিটি, সেটা তো আমি বলেই দিলাম যে একটা বলের মতো কিছু চাপানো আছে এবং মনে হয় যে সেখানে জলের মতো কোনো পদার্থ বাইর হচ্ছে, ঠিক আছে? এরকম ঝরতে থাকে স্যার। তার পরবর্তীতে একটু যদি স্যার। জি স্যার, ধন্যবাদ ওই- স্যার। ওইগুলো তো গর্ভাবস্থায় মায়েদের রেকটামের যে একটা ইনঅ্যাক্টিভিটি থাকে এটা সিপিআর সাথে আমরা এলোমেনা পার্থক্য দেখলাম। এখন আমরা ফিমেল জেনিটালিয়াতে চলে যাচ্ছি। প্রথমে রয়েছে এলুমিনার ফিমেল জেনিটালিয়াতে লিউকুরিয়া। লিউকুরিয়া মানে শ্বেতপ্রদর, সাদা স্রাব, যেটা শ্বেত মানে সাদা। তো শ্বেতপ্রদরটা কেমন? এক্রিট অ্যান্ড প্রফিউস। প্রফিউস মানে কি? প্রচুর। এক্রিট মানে ঝাঁঝালো। তাহলে তার লিকুরিয়াটা এক্রিট অ্যান্ড প্রফিউস, রানিং ডাউন টু দি হিলস, এবং সেটা ঝাঁঝালু প্রচুর, যা হিল পর্যন্ত, রানিং ডাউন টু দি হিল মানে গোড়ালি পর্যন্ত রানিং ডাউন হয়, গড়িয়ে আসে, যেটা সিফিলি নামেও রয়েছে। এলুমিনার যে লিউকুরিয়া সেটা ঝাঁঝালু এবং প্রচুর পরিমাণে লিউকুরিয়া বের হতে থাকে, এবং যেটা গোড়ালি পর্যন্ত, পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে পড়ে, এটা সিফিলি নামে রয়েছে। এবং ওটস ডিউরিং দি ডে টাইম, দিনের বেলায় এই লিকুরিয়াটা বেশি হয়। আর বাই কোল্ড বাথিং, ডান দিকে তীর চিহ্ন রয়েছে, মানে ঠান্ডা পানি দিয়ে গোসল করলে উপশম হয় এই লিকুরিয়াটা দিনের বেলায় বেশি হয়, ওটস ইন দি ডে টাইম, এবং এমুলোরেশন হয় বাই কোল্ড বাথিং, ঠান্ডা পানি দিয়ে বাথিং করলে, গোসল করলে তার এই লিকুরিয়াটা উপশম হয়। তাহলে এটা একটা গ্রেট সিমটম। তার লিকুরিয়াটা কেমন? এক্রিট অ্যান্ড প্রফিউস, রানিং ডাউন টু দি হিলস, যেটা সিফিলি নামের সাথে আমরা পার্থক্য করব।
তারপর আফটার মিনসেস, এটা লিউকুরিয়া পড়লাম, ওই লাইনটার পর একটা লিউকুরিয়া নিই। এখন আফটার মিনসেসের ব্যাপারে, যে ঋতুস্রাবের পরে তার কি কি সমস্যা হয়। আফটার মিনসেসের পরে এটা কোলন চিহ্ন রয়েছে, তার মানে আমরা জানি যে এখন এই পুরো লাইনটা আফটার মিনসেসের ব্যাপারে বলা হবে। তো মাসিকের পরে তার কি হয়? অ্যাডজাস্টেড ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিক এবং মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে। স্যার আমি আপনাকে শুনতে পাচ্ছি না স্যার। স্যার শুনতে পাচ্ছেন না স্যার? হ্যাঁ, ও আমার আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আপনারা এখন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন স্যার? এখন শুনতে পাচ্ছেন স্যার? জি স্যার। জি স্যার। জি স্যার, আমরা জি স্যার, স্যার শুনতে পাচ্ছি স্যার। জি, আমার ওই যে ওয়াইফাইটা চলে গিয়েছিল, এখন আমি মোবাইল থেকে কানেকশন দিলাম, এর জন্য দুঃখিত। আমরা ফিমেল জেনিটেলিয়াতে কি দেখলাম? তাহলে তার লিউকুরিয়াটা কেমন? এক্রিট অ্যান্ড প্রফিউজ, ঝাঁঝালো এবং প্রচুর পরিমাণে হয়। কেমন প্রচুর? সেটা রানিং ডাউন টু দি হিল, সেই সেই যৌনাঙ্গ থেকে সে একবারে গোড়ালি পর্যন্ত সেটা গড়িয়ে পড়ে, যেটা সিফিলি নামের সাথে পার্থক্য করতে হবে। এবং সেটা ওয়ার্স ডিউরিং ডে টাইম, এবং দিনের বেলায় সেটা খারাপ হয়, আর ঠান্ডা পানি দিয়ে গোসল করলে এমুলেশন হয়। এই লিউকুরিয়াটার ব্যাপারে আমরা তাহলে এক্রিট অ্যান্ড প্রফিউজ রানিং ডাউন টু দি হিল, এই কথাটা মনে রাখবো, এটা ফার্স্ট গ্রেড সিমটম। তারপর মিনসের পরে তার কি কি সমস্যা হয়, এই লাইনটা নিয়ে আমরা এখন স্যার বলছেন যে আফটার মিনসেস এক্সাস্টেড ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, শারীরিক এবং মানসিকভাবে সে কিন্তু অবসন্ন হয়ে পড়ে। কখন? ঋতুস্রাবের পরে। ঋতুস্রাবের পরে সে ফিজিক্যালি এবং মেন্টালি দুইভাবে, শারীরিক মানসিকভাবে সে অবসন্ন হয়ে পড়ে। কখন? আফটার মিনসেস, ঋতুস্রাবের পরে। স্ক্যারসলি এবল টু স্পিক, কথা বলতেও কষ্ট হয়, কথা বলতেও তার কষ্ট হয়। তাহলে ঋতুস্রাবের পরে তার কি সমস্যাটা হয় আমরা দেখলাম, এলুমিনার, শারীরিক মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে, কথা বলতেও কষ্ট হয়, যেটা কার্বো অ্যানিমালিস এবং কোকুলাস ইন্ডিকার সাথে পার্থক্য করবো আমরা। তো আমি আমাদের ডাক্তার আনুস ইসলাম শফিক স্যারকে অনুরোধ করছি আমাদের ফিমেল জেনেটিলিয়াটা একটু পার্থক্য করার জন্য, যে এক্রিট অ্যান্ড প্রফিউজ রানিং ডাউন টু দি হিলস, যে তার লিউকুরিয়াটা এরকম, এটা স্যার একটু এখানে একটু করবেন স্যার। তার শ্বেতপ্রদরটা ঝাঁঝালো এবং প্রচুর পরিমাণে হয় এবং গোড়ালি পর্যন্ত গড়িয়ে আসে, এটা সিফিলি নামের সাথে স্যার একটু পার্থক্য করতে বলা হয়েছে স্যার। জি স্যার, এখানে খুব পার্থক্যটা খুব সহজ। ঠিক আছে, দুইটা মেডিসিনেই হচ্ছে লিউকোরিয়াটা আপনার হচ্ছে জনিদার থেকে আপনার হচ্ছে পায়ের গোড়ালি পর্যন্ত গড়িয়ে নামে। এখন এখানে বলে দেওয়া হয়েছে যে শ্বেতপ্রদরটা হচ্ছে দিনের বেলায় বেশি হয়। কখন? দিনের বেলায় বেশি এবং ঠান্ডা জলে উপশম হয়। আমরা জানি সিফিলি নামের হচ্ছে সূর্যাস্ত থেকে সূর্য উদয় পর্যন্ত রোগের বৃদ্ধি। ঠিক আছে, এই জায়গাতে হচ্ছে শ্বেতপ্রদরটা সিফিলি নামের ক্ষেত্রে রাত্রি বেলাতে বেশি হয়। এদের যে আপনি টেয়ার নেন বা নেকড়া নেন, যেটা কেন না নেন, এটা গড়িয়ে দেখা যাচ্ছে যে পায়ের গোড়ালি পর্যন্ত চলে আসবে। ঠিক আছে, এগুলি ব্যাপারগুলো দেখবো। এবং রাত্রিবেলায় যে সিফিলি নামের পেশেন্ট গুলো অনবরত দেখেন নড়াচড়া করতে থাকে, সে স্থির থাকতে পারে না, এগুলি ব্যাপারগুলো দেখবো আমরা। এই যে রাত্রি যখন আসবে, রাত্রি আসার আগেই তার মন খারাপ হতে থাকবে, তার ভয় লাগতে থাকবে, আজকে রাত মনে হয় আমার আর কি হবে না, শেষ হবে না, এরকম ভীত সন্ত্রস্ত থাকবে, মানসিকতা থাকবে। এরকম লক্ষণগুলোর সাথে আমরা শুধুমাত্র এখানে দেখবো। যদি দিনের বেলাতে যদি এই লিকোরিয়াটা বেশি যদি হয়, তাহলে আমরা অ্যালুমিনা দেবো, রাত্রিবেলা হলে আমরা সিপিরিয়া দেবো। ঠিক আছে, সংক্ষিপ্ত এটা পার্থক্য বুঝা গেছে? জি স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আরেকটা যেটা ঋতুস্রাবের পরে শারীরিক এবং মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে, কথা বলতেও কষ্ট, এটা কার্বো অ্যানিমালিস এবং কোকুলাস ইন্ডিকার সাথে স্যার পার্থক্য করতে বলা হয়েছে স্যার। আচ্ছা দেখুন, এখানে এই যে কার্বো অ্যানিমেলিজের কথা বলা হয়েছে না স্যার? জি স্যার, কার্বো দেখুন, সেটা হচ্ছে এরা খুব মানে কোনো রোগে ভোগার পরবর্তীতে কি হয়, এরা খুব দুর্বল হয়ে পড়ে। হ্যাঁ, বিশেষ করে বৃদ্ধ ব্যক্তি এরকম ক্ষেত্রে
এদের গ্রন্থিগুলো হচ্ছে খোলা থাকে, ঠিক আছে, এবং রোগী হচ্ছে জরাজীর্ণ হয়ে যায় রোগীর ভোগার পরবর্তীতে, এবং গ্ল্যান্ড গুলো ঝুলে যায়, বিভিন্ন গ্ল্যান্ড ঝুলে যায়। হ্যাঁ, এবং কার্বো অ্যানিমালিসের যদি যে কোনো স্রাব, সেই স্রাবটা হচ্ছে দুর্গন্ধযুক্ত থাকে। যদি সেটা যদি ক্ষত যদি হয়, কার্বো অ্যানিমালিসের ক্ষতগুলো এরকম হবে যে ক্ষতের চারিপাশে নীল একটা আভা থাকবে, ঠিক আছে, এরকম ব্যাপারগুলো থাকবে। তো এখানে বলা হচ্ছিল যে স্যার একটু হচ্ছে কি বলা হচ্ছিল, এখানে স্রাবের ক্ষেত্রে বলা হচ্ছিল ঋতুস্রাবের পরে শারীরিক মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে, কথা বলতেও কষ্ট হয়। এই যে ব্যাপারগুলো থাকে, এদের হচ্ছে যে ঋতুস্রাব যখন হয়, এদের ঋতুস্রাব হচ্ছে সকাল করে হয়। কখন হয়? সকাল করে হয়, এবং বারবার হয়, এবং পরিমাণে হচ্ছে বেশি থাকে। সেই সঙ্গে হচ্ছে অবসন্নতা ভাব থাকে, এমন অবসন্নতা ভাব থাকে যে সে কথা বলতেও পারে না, এরকম অবস্থা। তাহলে এখন আমরা এখানে কি লিখবো, কি দেখবো? এই যে যে ঋতুস্রাব, সেটা হচ্ছে সকালে হয়, ঠিক আছে, স্রাবটা কেবলমাত্র সকালেই হয়। হ্যাঁ, এর যোনিদেশে জ্বালা থাকে, স্তনের ফিতি থাকতে পারে, এবং সেখানে ব্যথা থাকতে পারে। কেমন? কোনো কিছু বিধে আছে, বিশেষ করে বর্ষা বেধার মতো ব্যথা, এরকম ব্যাপারগুলোর সাথে আমরা হচ্ছে লক্ষ্য করবো। সেই সাথে জরায়ুর ক্যান্সারও এটা খুব ভালো কাজ করে। এবং এদের পুঁজটা কেমন হবে? সবুজ বর্ণের অনেকটা হচ্ছে পুঁজ বা কপ নিঃসরণ হতে পারে, এরকম কাশিও যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কার্বো অ্যানিমালিসের কথা মনে করতে পারি। হ্যাঁ, আবার দেখুন এখানে কোকুলাস ইন্ডিকার কথা বলা হয়েছে। এই কোকুলাস ইন্ডিকার হচ্ছে, আমরা কোকুলাস ইন্ডিকাসের পেশেন্ট গুলো যে জানি, এরা হচ্ছে কেমন হয়? এটা দুর্বল প্রকৃতির হয়, এরা হচ্ছে ডাল হয়। হ্যাঁ, কিন্তু এই পেশেন্ট গুলোর একটা ব্যাপার থাকে, এদের ভ্রমণে অনিচ্ছা থাকে, ভ্রমণে মাথা ঘুরায়, বমি বমি ভাব হয়, বমি হয়, ঠিক আছে। আর কোকুলাসের আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে কোকুলাসের সাদা স্রাব হোক বা যে কোনো অসুস্থতা কেন না হোক, যেখানে ভ্রমণ বাদে, তাহলে সেই সাথে তার রাত্রি জাগরণের একটা সম্পর্ক থাকে। কেমন রাত্রি জাগরণের সম্পর্ক থাকে? নিকট কোনো আত্মীয়, যেমন হচ্ছে নিজের ভাই, বাবা, মা, স্ত্রী, সন্তান, এদেরকে নিয়ে কখনো যদি তার অসুস্থতার কারণে তার সেবা শুশ্রূষার জন্য যদি রাত্রি জাগরণ মানে করতে হয়, তবে সেই ক্ষেত্রে তার হচ্ছে যদি কোনো অসুখ যদি আসে, যদি এরকম দেখা যাচ্ছে কোনো অসুস্থতা থাকে, সেরকম ক্ষেত্রে এই কোকুলাস হচ্ছে সর্বাগ্রে হচ্ছে মনে করতে হবে আমাদের, ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে কোকুলাসের ব্যাপারটা হচ্ছে আমরা এখানে দেখলাম। তাহলে এখন আমরা দেখি এদের হচ্ছে অনিদ্রার একটা ব্যাপার থাকে, মাথার মধ্যে ভার ভোর থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন দেখা যাচ্ছে ইয়েতে থাকতে পারে। এই কথাগুলো আপনারা বিশেষ করে মনে রাখবেন। তাহলে এরা হচ্ছে এই নারীগুলো, এই যে যে নারীগুলো যেটা ব্যাপার হয়, সেটা হচ্ছে কেমন একটু দেখুন। এটা দেখা যাচ্ছে এরা অভিমানী হয়, একটু কাব্যিক প্রকৃতির রমণী হয়। হ্যাঁ, এইগুলি একটু মনে রাখবেন। সে কথা বলার সময় একটু সুন্দরভাবে গুছিয়ে গাছিয়ে দেখা যাচ্ছে কথা বলবে, আপনার হলো ইয়ের মতো কাব্যিক ভাষায় সে কথা বলবে, এরকম ব্যাপারগুলো হচ্ছে তাদের থাকে। এবং সেই সাথে দুর্বলতার কারণে তার হচ্ছে তার মানে এরকম ভাবে যে হাত পা কাঁপতে থাকবে, অনেক সময় দেখা যাচ্ছে যে দুর্বলতার কারণে এরকম ব্যাপার থাকে। আর বিশেষ করে এদের ঋতুকালীন যে সময়, সেই সময়টা হচ্ছে শারীরিক দুর্বলতা থাকে, এমন কিছু উঠে দাঁড়াতে পারে না, কথা বলতে পারে না। এখানে যে কথাগুলো বলা হয়েছে, এগুলি আমাদের মনে রাখা অবশ্যই জরুরি দরকার, ঠিক আছে, এগুলি মনে রাখবে। তাহলে আমরা দেখলাম তার হচ্ছে, তবে তার ইচ্ছা অনিচ্ছার ব্যাপারগুলো থাকে, সেটা হলো বিভিন্ন খাবার এবং পানীয় তার হচ্ছে অনিচ্ছা থাকে, ঠিক আছে, খাবার এবং পানীয় তার অনিচ্ছা থাকে। এগুলি ব্যাপারগুলো মনে মনে করবেন, ঠিক আছে। আমরা এখানে দেখলাম যে অ্যালুমিনাতে হচ্ছে সময় হচ্ছে সহসায় যেতে চায় না, ঠিক আছে, সময় সহসায় যেতে চায় না। আর কোকুলাসের ব্যাপারটা একটু মনে রাখবেন, এদের সময়টা খুব দ্রুত চলে যায়, ঠিক আছে, এদের সময়টা খুব দ্রুত চলে যায়। আরেকটা ব্যাপার হচ্ছে, একটু মানসিক লক্ষ্য যদি বলি, এরা মানসিক ভাবে অবসাদ প্রায় রোগী, কোথাও যায় দেখা যাচ্ছে নিজের মনে করে ঘরের এক কোণে বসে আছে, মনে করে তার নিজের ভাগ্যকে ধিক্কার দেয়, সে মনে মনে নিজের ভাগ্যকে, আমার এই হতভাগা কপাল,
এসে বিভিন্ন রকম ব্যাপারগুলো এভাবে সে নিজেকে মানে ধিক্কার দিতে দিয়ে সে দুঃখের সাগরে ভাসতে থাকে। এরকম রোগীগুলো তার সময়গুলো খুব দ্রুত চলে যাচ্ছে, এরকম মনে হয়। এরকম লক্ষণগুলো যদি পাই তাহলে আমরা পপুলাসের কথা এখানে মনে করতে পারি। ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমাদের আমরুল ইসলাম শফিক স্যার অত্যন্ত চমৎকারভাবে মূলক আলোচনাগুলো তুলে ধরলেন। আমরা এখন নার্ভাস সিস্টেমে চলে যাচ্ছি, শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। আর একটু অপেক্ষা করেন, আমরা প্রতিদিন একটা করে রেমেডি করতে পারি, দ্রুত শেষ হয়ে যাবে। আমরা আর 3টা চ্যাপ্টার রয়েছে। নার্ভাস সিস্টেম হলো ইনএবিলিটি টু ওয়ার্ক। তো আমরা এখানে যেটা দেখলাম সেখানে কিন্তু ঋতুস্রাবের পরে কথা বলতে কষ্ট হয়, কিন্তু এখানে নার্ভাস সিস্টেমে দেখতে পাচ্ছি যে ইনএবিলিটি মানে এবিলিটি নেই। কিসের এবিলিটি নেই? হাঁটা, ইনএবিলিটি টু ওয়ার্ক। হ্যাঁ, সে হাঁটতে তার শক্তি থাকে, হাঁটতে পারে না। except with the eyes open, except with the eyes open and in the daytime. দিনের বেলাতেও চোখ বন্ধ করে হাঁটতে পারে না। চোখ বন্ধ করলে হাঁটার সময় টলমল করে মনে হয় পড়ে যাবে। তো দিনের বেলাতেও চোখ বন্ধ করে হাঁটতে পারে না, ইনএবিলিটি টু ওয়াক এক্সেপ্ট উইথ দি আইস ওপেন। চোখটা যদি খোলা না রাখে তাহলে দিনের বেলাও সে হাঁটতে পারে না। চোখ বন্ধ করলে হাঁটার সময় টলমল করে মনে হয় পড়ে যাবে। তো আমরা এখানে জিনিসটা স্যার, চোখ বন্ধ করে হাঁটার তো প্রয়োজন পড়ে না, তো চোখ বন্ধ করে হাঁটবে কেন স্যার? জিনিসটা আমি বুঝতে পারছি না। তো রোগী দিনের বেলাতেও চোখ বন্ধ করে হাঁটতে পারে না, চোখ বন্ধ করলে হাঁটার সময় টলমল করে মনে হয় পড়ে যাবে। এটা আর্জেন্টাম নাইট এবং জেলসিমিয়ামের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। স্যার এখানে তাহলে একটু তুলনামূলক আলোচনা করার জন্য আহ্বান করছি। আচ্ছা, গুরুত্বপূর্ণ একটা ব্যাপারগুলো এখানে লক্ষ্য রাখুন যে এমনিতে বলা হলো যে সামনে তুমি একটু চোখ বন্ধ করে হেঁটে যাও। তো রুগী যখন আমার কাছে যখন আসলো, তার অবজেকশন গুলো যেগুলো নিয়ে আসলো, আপনি চোখ বন্ধ করে নিয়ে দেন, ও সামনের দিকে পা বাড়াবেন। ঠিক আছে, তার সাথে ধাক্কা লাগিয়ে একটা মানসিক একটা সেই ক্ষেত্রে ভীত বোধ থাকে বা পড়ে যাবে। সে সামনে মানে চোখ বন্ধ রেখে সে একটি পাও সামনে ফেলতে চাইবে না। এটা হলো অ্যালুমিনিয়াম রোগীর একটা গুরুত্বপূর্ণ একটা সিমটম। ঠিক আছে, চোখ বন্ধ করলে তার মাথা টলমল করে সে মনে হয় পড়ে যাবে, এরকম একটা ভাব পুরো থাকে। এটা তার স্নায়বিক দুর্বলতার কারণে, একটা ভয়ের কারণে এটা হয়ে থাকে। হ্যাঁ, আচ্ছা দেখুন, আমরা এখানে আর্জেন্টাম নাইট্রিকামের কথা যদি বলি, তাহলে এখানে দেখুন, আর্জেন্টাম নাইট্রিকামের পেশেন্ট হলো শুষ্ক, জীর্ণ এবং অকাল বার্ধক্যের চেহারা। অল্পতেই তার বার্ধক্য এসে গেছে, এরকম চেহারা। এবং আর্জেন্টাম নাইট্রিকামের একটা গুরুত্বপূর্ণ লক্ষণ আছে, সেটা হচ্ছে এর মিষ্টি খেতে প্রচন্ড পরিমাণ পছন্দ করে। ঠিক আছে, মিষ্টি খেতে তার পছন্দ করে। মিষ্টি খাওয়া জনিত কারণে তার বিভিন্ন রোগের উৎপত্তি হতে পারে। হ্যাঁ, এখন আর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, কোথাও গান বাজনা হচ্ছে বা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে যাবে, অথবা দেখা যাচ্ছে যে আপনার হলো কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠান হচ্ছে সেই দিকে যাবে। যাবার পূর্বেই তার হচ্ছে বাহ্যের বেগ আসবে। ঠিক আছে, কোনো কাজের জন্য মনে করেন সে উদ্যত হয়েছে, একটা কাজের জন্য সে বাইর হবে, তখন তার ওই যে আর্জেন্সি একটা ভাব, তার মনে করেন ওয়াশরুমে যেতে হবে। ঠিক আছে, এই ভাবটার সাথে যদি আমরা যদি দেখি যে মনে করে সে পড়ে যাবে, এরকম ভাবগুলো যদি থাকে, তাহলে আমরা এখানে আর্জেন্টাম নাইট্রিকামের কথা মনে করতে পারি। হ্যাঁ, এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ লক্ষণগুলো আছে, এগুলো বলতে গেলে অনেক সময় লাগবে। আপনারা বিশেষ করে দেখবেন যে এরা হচ্ছে মিষ্টি প্রিয়তা থাকবে। তাই অ্যালুমিনিয়ামের সাথে এখানে পার্থক্য কি করবেন, যে যখনই আপনি বলবেন ঝাল, টক, তার পরবর্তীতে মিষ্টি, এই খাবারগুলো যখনই দেওয়ার কথা যখন বলবেন, এই খাবারগুলোর মধ্যে কোনটা আপনার বেশি পছন্দ? ও বলবে স্যার মিষ্টি তো আমার খুব পছন্দ, মিষ্টি না খেলে আমার চলে না। মিষ্টি প্রিয়তা, এত বেশি মিষ্টি প্রিয়তা অন্য মেডিসিনে আপনি এতটা বেশি মিষ্টি প্রিয়তা পাবেন না। এবং মানসিক লক্ষণগুলো, কোনো অনুষ্ঠানে বা কোথাও যাবে তার আগে আর্জেন্সি অফ স্টুল যেটা থাকবে, এরকম যদি থাকে, এবং সেই সাথে শুষ্ক, শীর্ণ এবং অকাল বার্ধক্যের চেহারা যদি থাকে, এবং সেই সাথে ঢোলো ঢোলো ভাব মনে হবে পড়ে যাবে, তাহলে আপনারা হচ্ছে এই আর্জেন্টাম নাইট্রিকামের কথা মনে করতে পারেন। ঠিক আছে, তার পরবর্তীতে আমাদের আর একটা গুরুত্বপূর্ণ মেডিসিনের এখানে কথা বলা হয়েছিল, জেলসিমিয়ামের কথা বলা হয়েছিল মনে হয় না স্যার? জি স্যার, জেলসিমিয়াম। জেলসিমিয়ামের দেখুন, জেলসিমিয়ামের যে আমাদের মাংসপেশি আছে না, আমার শরীরে যে মাংসপেশি গুলো আছে, এর উপর মনে হয় যে তার একটা ক্ষমতা মানে হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে দুর্বলতা থাকবে। তারপর এর হচ্ছে কম্পন থাকবে,
এবং তন্দ্রালতা থাকবে, এরকম ব্যাপারগুলো থাকবে। না নড়লে চললে দেখা যাচ্ছে মনে হবে তার মানে হৃদ যেটা কম্পন সেটা হচ্ছে ইয়ে হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, তবে এই আপনার হচ্ছে জেলসিমিয়াম মনে রাখার জন্য 3টা ডি এর কথা বলা হয়। হ্যাঁ, সেটা হচ্ছে একটা ডালনেস থাকবে, একটা ডিজিনেস থাকবে এবং ড্রসিনেস থাকবে। ঠিক আছে, এই 3টা কথাগুলো আপনারা মনে রাখবেন। ঠিক আছে, ডালনেস, ডিজিনেস এবং ড্রসিনেস, এই 3টা গুরুত্বপূর্ণ ব্যাপার মনে রাখবেন। হ্যাঁ, সে কেবল চুপ করে একা শুয়ে থাকতে চায়, কোনো বিষয়ে মন দিতে পারে না, সেই ব্যাপারগুলোর দিকে এখানে লক্ষ্য রাখবেন। হ্যাঁ, এই মানে প্রত্যেকটা বিষয়গুলো তার একটা উদাসীন্য উদাসীন্য এটারও একটা ভাব থাকে। নিজের সম্পর্কে সে উদাসীন হয়ে যায়। কার সম্পর্কে? নিজের সম্পর্কে। সিপ্রিয়া হচ্ছে তার পরিবার সম্পর্কে উদাসীন, কিন্তু জেলসিমিয়াম নিজের সম্পর্কে উদাসীন। ঠিক আছে, উত্তেজনা, তারপরে মন্দ সংবাদ, ভয় প্রভৃতি হতে উহার রোগ উৎপত্তি হয়। এর মৃত্যু ভয়ও আছে। রোগীর সাহসের অত্যন্ত অভাব, খুব সাহস করতে পারে না, যে কোনো ব্যাপারগুলোতে এর হচ্ছে এরকম ব্যাপারগুলো থাকে। তো সেই সাথে দেখা যাচ্ছে যদি এরকম কম্পন ভাব, যদি ঢোলো ঢোলো ভাব যদি থাকে, তাহলে আমরা দেখেছি কোথায় কম্পনটা কোথায়, মাংসপেশির উপর তার মানে ক্ষমতাগুলো কমে যায়। হ্যাঁ, এইরকম ব্যাপারগুলোর দিকে লক্ষ্য রাখবেন। আর এর জ্বর হচ্ছে বিকেল 5টা, সরি বিকেল 4টা এবং 4টা হতে 5টা, কিন্তু পিপাসাহীন থাকে এবং সেই সময় শীতও থাকে। এত কাঁপুনি দিয়ে জ্বর আসে যে তাকে মানে জোরে চেপে ধরতে হয়, বলে যে আমাকে জোরে চেপে ধরো, আমি অস্থির হয়ে যাচ্ছি, এরকম অবস্থা আর কি। এর জ্বরটা হচ্ছে বিকেলে আসবে, সেই সময় হচ্ছে তার এই প্রচন্ড পরিমাণ অবসাদ থাকবে, দুর্বলতা থাকবে, এই কথাগুলো আমরা মনে করব। ঠিক আছে, ধন্যবাদ স্যার। আমরা এখন চ্যাপ্টারে চলে যাচ্ছি। আমরা আর্জেন্টাম রাইটের সাথে যে জেলসিমিয়ামের সাথে আমরা দেখলাম যে সে যে চোখ বন্ধ করে হাঁটতে পারে না, মনে হয় পড়ে যাবে সে। তো তবে আমি আর একটা কথা বলি স্যার, এখানে আর একটা কথা বলি, যেটা যে শিশুদের ক্ষেত্রে জ্বর যে ব্যাপার, প্রত্যেকদিন একই সময়ে যদি জ্বর যদি হয়, জেলসিমিয়াম গুরুত্বপূর্ণ একটা জায়গা দখল করে থাকে না। হ্যাঁ, এবং এই যে শীতের যেটা কথা হলো, প্রচন্ড শীতবোধ আকারে যে জ্বর আসবে, তার কাঁপুনি থাকবে। অনেক সময় যদি শীতবোধ যদি নাও যদি থাকে, রোগী যদি মনে করেন যে কাঁপতেছে, কি করতেছে, কাঁপতেছে, তবে এই ওষুধটা দিতে মনে ভুলবেন না। হ্যাঁ, এর কাঁপুনি গুরুত্বপূর্ণ একটা জায়গা, কারণ হচ্ছে এর মাংসপেশি যেটা ব্যাপার, এই ব্যাপার হচ্ছে মাংসপেশির উপর এর ক্ষমতাগুলো লোপ পেয়ে যায়, যার ফলে দেখা যায় পেশেন্টটা হচ্ছে শীতবোধ না থাকলেও হালকা জ্বরেও পেশেন্টটা হচ্ছে কাঁপতে থাকে। এই কাঁপুনির উপর ডিপেন্ড করে আপনি জেলসিমিয়াম দিতে পারবেন। তো জেলসিমিয়ামের মাথা ব্যথার একটা ব্যাপার আছে। জেলসিমিয়ামের মাথা ব্যথা কিন্তু আমাদের মাথার পিছনে হয় মাথা ব্যথাটা। ঠিক আছে, মাথার পেছনে হচ্ছে মাথা ব্যথা হয়, এটা মনে রাখবেন। তবে মাথার পেছনে আহ একটা ব্যথা যেটা ব্যাপার যেটা বলছিলাম, এটার জন্য খুব গুরুত্বপূর্ণ এই জায়গাটা মনে রাখা দরকার। এই মাথা ব্যথার আগে কখনো মনে হবে যে ওর চোখ মানে বন্ধ হয়ে মনে হয় কিছু দেখতে পাচ্ছে না, এরকম একটা ব্যাপারগুলো থাকবে। এবং দেখা যায় সেরকম যখন মাথা ব্যথা যখন শুরু হবে, তখন সেই সময় সে চোখে দেখতে পাবে না, এইরকম ব্যাপারগুলো হয়ে যায়, মানে দৃষ্টিশক্তি লোপ পেয়ে যায়। সেই সাথে তার যখন মাথা ব্যথা এরকম যখন শুরু হবে, তার প্রচুর হচ্ছে প্রস্রাবের বেগ থাকতে পারে, একটা নির্দিষ্ট একটা লক্ষণ এখানে। হ্যাঁ, আর আরেকটা মানসিক ব্যাপার একটা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে সম্ভবত একটু আমি এটা আপনি একটু দেখে নেবেন প্রয়োজনে। হ্যাঁ, ওরা হচ্ছে জেলসিমিয়ামের পেশেন্ট হচ্ছে উঁচু বালিশে শুয়ে থাকতে চায়। ঠিক আছে, উঁচু বালিশে শুয়ে থাকতে চায়। ঠিক আছে, তাহলে আবার দেখা যাচ্ছে যে এদের যেটা বললাম, মাথা ব্যথার পিছন দিকে শুরু হয়, পিছন দিক থেকে মাথা ঘোরাও এর শুরু হতে পারে। সূর্যের তাপ এবং গ্রীষ্মকালের প্রচন্ড তাপে তার হচ্ছে সাধারণত অবসাদ বেশি আসে। এই তাপে সেই ব্যাপারগুলোতে তার এই অসুস্থতাগুলো বেড়ে যায়, এটা আমরা লক্ষ্য রাখবো। তাহলে মাথা ব্যথা যখন হচ্ছে, তাহলে তার চোখে কেমন হচ্ছে, সে চোখে দেখতে পাচ্ছে না, অনেকটা অন্ধের মতো হয়ে যায় আর কি, চোখে দৃষ্টি লোপ পায় আর কি। হ্যাঁ, অস্পষ্ট দৃষ্টি হয় বা চক্ষু তারা দেখা যাচ্ছে যে অনেক সময় চোখ সেটা বিস্ফোরিত হতে পারে। এই ব্যাপারগুলোর দিকে আমরা লক্ষ্য রাখবো। ঠিক আছে, যদি এরকম যদি পাই, তাহলে মাংসপেশির উপরে হচ্ছে ক্ষমতা লোপ পেয়ে যায়, দুর্বলতা থাকে, কম্পন থাকে এবং তন্দ্রাহীনতা থাকে।
এগুলি ব্যাপারগুলো থাকবে। তন্দ্রাহীনতা বলতে দেখা যাচ্ছে ঘুম ঘুম ভাবে এরকম ব্যাপারগুলো থাকে। এই ব্যাপারগুলো মনে রাখবে এবং না নড়লে মনে হবে তার হৃদকম্পন বন্ধ হয়ে যাবে, এরকম ঘটনা যদি আমরা পাই, এবং 3টা ডি এর কথা যেটা বলছিলাম, ডালনেস, ডিজিনেস এবং ড্রজিনেস যদি পাই, তাহলে আমরা সেই ক্ষেত্রে এই জেলসিমিয়াম এর কথা মনে করতে পারি। স্যার ধন্যবাদ স্যার। ধন্যবাদ স্যার। আমরা স্কিন চ্যাপ্টারে চলে যাচ্ছি। এলুমিনার ইমিউনিটি স্কিন চ্যাপ্টারে বলা হয়েছে ড্রাই, টিটারি, ইচিং, ইরাপশান, ওরস ইন উইন্টার। তাহলে তার স্কিনটা কেমন থাকবে? শুকনা, ড্রাই এবং দাদের মতো এবং চুলকানি যুক্ত উদ্ভিদ থাকবে, এবং সেটা শীতকালে মানে এটা বেড়ে যাবে, খারাপ হবে অবস্থা শীতকালে, যেটা পেট্রোলিয়ামে বলা হয়েছে। ইনটলারেবল ইচিং অফ হোল বডি হোয়েন গেটিং ওয়ার্ম ইন বেড। তাহলে তার একটা অসহ্যকর চুলকানি সারা শরীরে যখন সে কোথায় যায়? বিছানার উত্তাপে যায়, বিছানা গরম হয়ে উঠলে। গেটিং ওয়ার্ম ইন বেড, বেডটা যখন ওয়ার্ম হয়ে যায় তখন তার সারা শরীরে, হোল বডিতে ইনটলারেবল ইচিং হয়। বিছানার গরমে তার অসহ্য চুলকানি শুরু হয়। স্ক্র্যাচেস আনটিল ব্লিডস দেন বিকামস পেইনফুল, এবং তার স্ক্র্যাচেস আনটিল ব্লিডস, যতক্ষণ না ব্লিডিং হয় ততক্ষণ সে কিন্তু চুলকাতে থাকে। দেন বিকামস পেইনফুল, এরপর সেই জায়গাটা ব্যথা করে। দেন তখন বিকামস পেইনফুল, সেই জায়গাটা ব্যথাযুক্ত হয়ে যায়। তাহলে সে যতক্ষণ না রক্ত বের হয় ততক্ষণ পর্যন্ত চুলকাতে থাকে, এবং তারপর কি হয়? তখন সেই জায়গাটা ব্যথা করে। তাহলে তার চামড়াটা দেখলাম ড্রাই এবং দাদের মতো চুলকানিযুক্ত উদ্ভিদ বের হয়, এবং সেটা শীতকালে বেড়ে যায়, যেটা পেট্রোলিয়ামের সাথে তুলনা করতে বলা হয়েছে। এবং তার একটা অসহ্যকর একটা চুলকানি রয়েছে সারা শরীরে, যেটা বিছানার উত্তাপে বেড়ে যায়, এবং সে যতক্ষণ না রক্ত বের হয় ততক্ষণ চুলকাতে থাকে, এবং চুলকানোর পরে সেই জায়গাটা ব্যথা করে। তো আমরা এটা স্যার এখানে পেট্রোলিয়ামের সাথে যে শীতকালে বাড়ে এখানে আলোচনা করতে বলা হয়েছে, এবং তার যে বিছানার গরমে অসহ্য চুলকায়, এটা সালফারের সাথে পার্থক্য করতে বলা হয়েছে। স্যার তাহলে অল্প কথায় এই দুটা আলোচনা করলে আমরা মেডিসিনটা শেষ করে দেবো 10:30 বেজে। স্যার আপনাকে অনুরোধ করছি একটু সংক্ষেপে তুলনামূলক আলোচনা করার জন্য। জি স্যার, এখন আমরা দেখি যে এই যে আপনার হচ্ছে পেট্রোলিয়ামের রোগী হচ্ছে প্রচন্ড পরিমাণ শীত কাতর, হ্যাঁ, এরা হচ্ছে ভীত এবং বিরক্তি হেতু বহুদিন থেকে তার রোগগুলো থাকতে পারে, ঠিক আছে। এই কথা দিকে আমরা একটু নজর দিব, ঠিক আছে। এখন এর হচ্ছে চুলকানি গুলো দেখুন, আমি যেটা বলি যে এটা আঙ্গুলের ডগা, সেটা ফাটা ফাটা থাকে, হ্যাঁ, মোটা এবং খসখসে। এইগুলি আবার শীতকালে হচ্ছে বেশি থাকে। যখন গ্রীষ্মকাল যখন আসবে তখন দেখা যায় মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু শীতকালে আসলে তার হচ্ছে এই জিনিসগুলো বেশি ফাটবে, চর্ম শুষ্ক এবং খসখসে ফাটা ফাটা, হ্যাঁ। সামান্য যদি সরে যায় তাহলে এটা যদি সরে এখানে আবার পুঁজো হয়, হ্যাঁ, হাতের খোসা, মানে হাতের যেটা খোস আর কি, মানে হাতের তালুতে যে চামড়া উঠে যায় না, এটার একটা ব্যাপার থাকে। তো এখানে দেখুন, এখানে সহসায় মামরি পরে এবং জ্বালা এবং চুলকানি থাকে। ফাটা গুলো থেকে সহসায় দেখা রক্তপাত হতে থাকে, এবং সেটা হচ্ছে শীতকালে বাড়ে। গরম বাতাসে শুষ্ক আবহাওয়ায় দেখা যাচ্ছে কি থাকে, উপশম পায় আপনার হচ্ছে পেট্রোলিয়াম। আর সালফারের পেশেন্ট গুলো যদি দেখি, তাহলে সালফার গুলো আমরা যেটা জানি, সালফার হচ্ছে নোংরা প্রকৃতির একটা পেশেন্ট। আমরা এর আগেও আমরা জানি সালফারের রোগটা কখন বৃদ্ধি পায়। আপনার হচ্ছে 11টার সময় তার একটা ক্ষুধার একটা প্রবণতা থাকে, এই অবস্থা আমরা মনে করব, এবং তাদের গোসলে অনীহা থাকে। তাদের চর্মে চুলকানি যেটা থাকবে সেটা হচ্ছে বিছানা গরমে গেলে অসহ্য চুলকানি হবে, কিন্তু খোলা আবহাওয়ায় গেলে দেখা যায় তার কিছুটা উপশম, সে সহসায় গোসল করতে চাইবে না। বিভিন্ন রকম ব্যাপারগুলো আমরা জানি। মানসিক সিমটম গুলো আমরা সালফারে জানি, মানসিক সিমটম গুলোর সাথে এখানে অ্যালুমিনাইডে মানসিক সিমটম গুলো একটু মিলিয়ে নিলে আমাদের এই সমস্যাগুলো থেকে আমরা সহসায় পার্থক্য করতে পারবো আর কি। ধন্যবাদ স্যার, আজকে অনেক রাত হয়ে গেছে, আমি আর ধন্যবাদ স্যার। কিছু আমরা বলতে চাচ্ছি না। জি স্যার, শেষ করে আমরা দিন স্যার। জি স্যার, রিলেশনশিপে আমরা দেখতে পাচ্ছি অ্যালুমিনা ইজ ওয়ান অফ দি চিপ অ্যান্টিডট ফর লিড পয়জনিং। মানে সীসাজনিত বিষাক্ততার ক্ষেত্রে যে চিত্র করে শুল বেদনা, সীসা হতে উৎপন্ন সকল রোগের প্রতিষেধকগুলোর মধ্যে এটি অন্যতম প্রধান ওষুধ। তো সীসাজনিত বিষাক্ততা, সীসা দিয়ে যারা বিভিন্ন কাজ করে, সীসার ফ্যাক্টরিতে কাজ করতে পারে, তো সীসার বিষাক্ততার ক্ষেত্রে এটা অ্যান্টিডট হিসেবে কাজ করে অ্যালুমিনা। আর কমপ্লিমেন্টারি রয়েছে ব্রায়োনিয়া, এটার কমপ্লিমেন্টারি। আর ফলুসওয়েল ও ব্রায়োনিয়া লেগেসি সালফার। অ্যালুমিনা ইজ দি ক্রনিক অফ ব্রায়োনিয়া। অ্যালুমিনা ইজ দি ক্রনিক অফ ব্রায়োনিয়া। তো
ব্রায়োনিয়ার ক্রনিক হলো এলুমিনা। ব্রায়োনিয়া একুট ক্ষেত্রে ব্রায়োনিয়া হলে ক্রনিক ক্ষেত্রে এলুমিনা হয়। সিমিলার টু, এটা আমরা মনে রাখবো, এলুমিনা ইজ দি ক্রনিক অফ ব্রায়োনিয়া। আর সিমিলার টু এটা ব্যারাইটাকার, না ব্যারাইটাকার স্যার, ব্যারাইটাকার কুনিয়াম ইন এলিমেন্টস অফ ওল্ড পিপল। হ্যাঁ, বৃদ্ধ বৃদ্ধ অবস্থা, বৃদ্ধ লোকদের কোনো রোগের ক্ষেত্রে এটা ব্যারাইটাকার এবং কুনিয়ামের সাথে আমরা ধরবো। তো এই পর্যন্তই ছিল। আমরা একটু গ্রেড সিমটম গুলো পড়ি, আমরা আজকের মতো শেষ করে দেবো। আমরা তাহলে আমাদের আমেনা আমেনা খাতুন ম্যাম, আপনার মাইকটা স্যার একটু ইন্টারাপ্ট করলাম স্যার, আমি একটু লিভ নিতে চাচ্ছি স্যার। ও আচ্ছা স্যার, তাহলে ভালো থাকবেন স্যার। আপনার জন্য অনেক দোয়া ও শুভকামনা রইলো। আর ডিম আছে আসসালামু কোথায়? আলাইকুম। আজকে আর আসতে হাতে ব্যথা করছে। আমেনা খাতুন ম্যাম, এখান থেকে তো মিউট, আচ্ছা মিউট করে দিলাম, মিউট করে দিলাম। কোনো খেয়াল থাকে না। তাহলে আমরা দেখলাম যে তার গুরুত্বপূর্ণ সিমটম গুলো পরে আমরা শেষ করে দিব। ফ্রম ইটিং পটেটোস, তার আলু খেলে সমস্যা হয়, এটা সেকেন্ড গ্রেড সিমটম। নিউ অ্যান্ড ফুল মুন, অমাবস্যা এবং পূর্ণিমায় তার সমস্যা হয়। আর এমোলেশন হয় হোয়াইল ইটিং, খাওয়ার সময় তার উপশম হয়। এবং তার এরপর ফিজিক্যালি রয়েছে পটেটোস ডিজেগ্রি, এটা আমরা এগ্রাভেশনও দেখেছি, পটেটোসে খেতে পারেন, আলু আলু সহ্য হয় না, ডিজেগ্রি। আর গ্যাস্ট্রোইন্টেস্টিনাল সিস্টেমে দেখেছি যে তার কোনো অনেকগুলো মল জমা না হলে তার মল ত্যাগের ইচ্ছাও থাকে না, সামর্থ্য থাকে না, এবং তার অনেক কুদ দিতে হয়, যে কোনো একটা কিছুতে জুড়ে ধরে, শক্ত করে ধরে তার অনেক কুথানি রয়েছে। আবার ইনএক্টিভিটি অফ রেকটাম দেখেছি, তার নরম মলও সে কুদ দেওয়া ছাড়া বের হয় না। আর তার প্রস্রাব করতে গিয়ে পায়খানা বের হয়ে যায়, যে মহিলাদের রুব্রিক এটা। এরপরে ফিমেল জেনিটালিতে রয়েছে ঝাঁঝালো এবং প্রচুর, যা গোড়ালি অবধি গড়িয়ে আসে, তার লিউকুরিয়াটা এক্রিয়েট এন্ড প্রফিউজ রানিং ডাউন টু দি হিল। এটা সিপ্লিনামের সাথে পার্থক্য করতে হবে, যে লিউকুরিয়াটা তার ঝাঁঝালো প্রচুর এবং গোড়ালি পর্যন্ত গড়িয়ে আসে। এবং ঋতুস্রাবের পরে শারীরিক মানসিকভাবে অবসন্ন হয়ে পড়ে, কথা বলতে কষ্ট হয়, এটাও সেকেন্ড গ্রেড সিমটম। আর এখানে আর সেকেন্ড গ্রেড সিমটম নেই। আজকে এ পর্যন্তই ছিল। আপনারা যারা শেষ পর্যন্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে এখানে শেষ করে দিচ্ছি। আজকে তো অনেক রাত হয়ে গেল। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবো ইনশাল্লাহ। স্যার শুনতে পাই না তো স্যার, রেখে দিলেন নাকি? হ্যাঁ, শুনতে পাচ্ছেন না? ওফো, সরি, আমি তো এতক্ষণ তো বিরাট এক লেকচার দিয়ে শেষ করে দিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত। দুঃখিত, আমি তো কি বলবো, অত্যন্ত দুঃখিত। তাহলে এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আগামী ক্লাসের জন্য আমন্ত্রণ জানিয়ে শুভরাত্রি। আসসালামু আলাইকুম।